হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি গল্পটি ভালো লাগবে। নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেলা শেষে তোমারই অপেক্ষায়, লেখিকা সুমনা ইয়াসমিন। সকল পর্ব। স্টেশন ভর্তি লোকজনের মধ্যেই রিশান বর্ষাকে জড়িয়ে ধরে পাগলের মতো কিস করতে লাগলো। বর্ষা দুই হাত দিয়ে ওর গাল জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। একটু পর ঈশান বর্ষার চোখে চোখ রেখে বলল, আই রিয়েলি হেট ইট, ইউ ড্রাম ইট। বর্ষা ঈশানকে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই সে সামনে তাকিয়ে দেখলো মায়া দাঁড়িয়ে থেকে ওদের দেখছে। বর্ষা ঈশানের গাল ছেড়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়ালো, কারণ মায়া এখন ওদের দিকেই এগিয়ে আসছে। মায়া একদম ওদের কাছাকাছি গিয়ে দাঁড়ালো, তারপর শান্তভাবে রিশানের দিকে তাকিয়ে বলল, আমি জানতাম রিশান, তুমি বর্ষাকে অনেক বেশি ভালোবাসো, ইভেন আমার থেকেও বেশি। রিশান মাথা নিচু করে ফেলল। মায়া ওর দিকে তাকিয়ে গম্ভীর মুখে আবার বলতে লাগলো, আমাদের 3 বছরের রিলেশন, কিন্তু এখনো আমার জন্য তোমার চোখে যেই ভালোবাসা দেখিনি, সেই ভালোবাসা আজ বর্ষার জন্য দেখলাম। রিশান এক পলক মায়ার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল, কারণ মায়ার চোখে পানি টলমল করছে। রিশান অস্বস্তি বোধ করতে করতে বলল, আমি বুঝতে পারিনি কখন বর্ষার প্রতি এতটা দুর্বল হয়ে পড়েছি। মায়া চুপচাপ দাঁড়িয়ে থেকে রিশানের কথাগুলো শুনতে লাগলো, আর রিশান ওকে এক এক করে সব বলতে লাগলো। বর্ষা নিঃশব্দে ওদের কাছ থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো, কারণ সে ওদের বোঝাপড়ার মধ্যে থাকতে চায় না। এমন শীতের মধ্যে ওর শরীর প্রচণ্ড উত্তেজনায় কাঁপছে। সে তো দূর থেকে রিশান ও মায়াকে দেখছে আর ভাবছে 3 মাস আগের কথা। ঠিক সেদিন থেকে এই গল্পটার সূচনা হয়েছিল। বর্ষা ও মায়া শুরু শুধু কলেজ ফ্রেন্ডই ছিল না, বেস্ট ফ্রেন্ডও ছিল। তারা দুজনের কলেজে হোস্টেলে একই সাথে একই রুমেই থাকতো। তাদের সম্পর্কটা ছিল অনেক গভীর ও বন্ধুত্বপূর্ণ। রিশানের সাথে মায়ার রিলেশন ছিল স্কুল লাইফ থেকে। রিশান আর মায়ার গ্রামের বাড়ি ছিল একই পাড়ায়, সেই সূত্র ধরেই ওদের পরিচয়। মায়া রিশানকে একটু বেশি লাভ করত, আর ওদের রিলেশনশিপটাও অনেক সুইট ছিল। অনেক দিন পর পর ঘুরতে যাওয়া থেকে শুরু করে শপিং করা, রেস্টুরেন্টে খেতে যাওয়া, অল হতো। এক কথায় একটা সুন্দর রিলেশন চলছিল ওদের। মায়া অবশ্য প্রায় দিনই বর্ষাকে রিশানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে নিয়ে যেতে চাইতো, কিন্তু বর্ষা যেত না, কারণ তার ফ্যামিলি থেকে পর্দা করার নিয়ম ছিল। তাই সে বিয়ের আগ পর্যন্ত কখনো রিশানকে দেখেনি। এভাবেই দিন যেতে লাগলো, সব ঠিকঠাক মতোই চলতে লাগলো। কিন্তু হঠাৎই একদিন মায়া রিশানের সাথে দেখা করা শেষে খুব বিষণ্ণ মন্য নিয়ে রুমে আসলো। এসেই সে অস্থির হয়ে বর্ষাকে বলল, বর্ষা, আমার অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে, কি করব কিছুই বুঝতে পারছি না। বর্ষা অবাক হয়ে বলল, কি হয়েছে সেটা তো আগে বল। মায়া কান্না জড়ানো কণ্ঠে বলল, রিশানের মা আমাদের রিলেশনের ব্যাপারে জানতে পেরে হঠাৎ করেই রিশানের বিয়ে ঠিক করেছে। রিশান ওর মায়ের সাথে আমায় নিয়ে কথা বলেছে, কিন্তু ওর মা কিছুতেই আমার ছেলের বউ হিসেবে মেনে নিতে চাচ্ছে না। আর এদিকে হাতে একদম সময় নেই, মাত্র 3 দিন পরেই ওর বিয়ে, ডেটও ফিক্সড হয়ে গেছে। এখন আমি কি করব বল, প্লিজ কিছু আইডিয়া দে। চিন্তা করিস না, কিছু তো একটা ব্যবস্থা হয়েই যাবে। কিন্তু রিশান ভাইয়া কি চাইলেই বিয়েটা নাকচ করে দিতে পারতো না? না রে, তুই তো জানিসই, ও প্রায় 1 বছর থেকে লয়ার হয়ে জয়েন করেছে। প্রতিষ্ঠিত না হলে সেটা একটা আলাদা কথা ছিল, এখন কোনো কিছু বলেই অজুহাত দিতে পারছে না। বর্ষা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, তাই বলে 2 দিনের মধ্যেই কিভাবে ওরা মেয়ে ঠিক করতে পারলো? রিশান ওর বাবার একমাত্র ছেলে, ওর বাবা কোটিপতি। আর তাছাড়া রিশান এতটাই সুন্দর যে ওকে দেখে যে কোনো মেয়ে এনি টাইম বিয়ের জন্য রাজি হয়ে যাবে।
কথাটা বলেই মায়া কান্না করে ফেলল। একটু পর চোখ মুছতে মুছতে বলল, আমার কপালে রিশান নেই বর্ষা। আমার তো এখন সুইসাইড করার ইচ্ছে হচ্ছে। আমার কি সব বাজে কথা বলছিস? এই সময় এত ভেঙে পড়লে হবে? ঠান্ডা মাথায় ভেবে চিন্তে একটা উপায় বের করতে হবে। সেদিন ওর দুজনে অনেক আইডিয়া বের করতে লাগলো, কিন্তু কোনোটাই পারফেক্টভাবে মিলল না। পরদিন সকালে মায়ের ডাকে বর্ষার ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে তাকাতেই দেখলো মায়া ওর দিকে তাকিয়ে হাসছে। বর্ষা উঠে বসতেই মায়া ওর ডান হাতটা চেপে ধরে বলল, বর্ষা, আইডিয়া পেয়ে গেছি। বর্ষা চোখ ডলতে ডলতে বলল, কি আইডিয়া বল? তুই মানে মানে তুই রিশানকে বিয়ে করবি? মায়ার কথা শুনে বর্ষা যেন আকাশ থেকে পড়ল। সে মায়াকে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, মায়া, আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। প্লিজ একটু ক্লিয়ার করে বলবি? শোন, তুই রিশানকে বিয়ে করবি। রিশান ওর মাকে বলেছে যে ও আমাকে বিয়ে করবে না। ওর মায়ের পছন্দের মেয়েকেও বিয়ে করবে না, অন্য একটা মেয়েকে বিয়ে করবে। আর ওর মা সে শর্তে রাজি হয়ে গেছে। আমরা প্ল্যান করেছি সেই মেয়েটা হবি তুই। বিয়ের কয়েক মাস পর নানা রকম প্রবলেম দেখিয়ে তুই ওকে ডিভোর্স দিয়ে দিবি। ব্যাস, তারপর ও আমাকে বিয়ে করবে। তখন ওর ফ্যামিলি থেকে কেউ আমায় রিজেক্ট করতে পারবে না। কিছুক্ষণ চুপ থেকে মায়া আবার ইতস্তত করতে করতে বলল, তোর তো অনেক টাকার দরকার। টিউশনি করে আর কতদিনই বা এভাবে চলবি? প্লিজ কিছু মনে নিস না। এর জন্য তুই যা চাইবি আমি আর রিশান তোকে তাই দিব। মায়ের কথাগুলো বর্ষা শুধু এতক্ষণ চুপচাপ শুনছিল। মায়ের শেষ কথাটা শুনে বর্ষার ভেতরটা কষ্টে ছিন্ন বিচ্ছিন্ন হতে লাগলো। সে নিজেকে খুব হীন ভাবতে লাগলো। সে যে মায়ার কথা শুনে নিজেকে কতটা ছোট অনুভব করলো, সেটা যদি মায়া বুঝতো তাহলে কখনোই ওকে ওই ধরনের কথা বলতো না। হ্যাঁ, বর্ষার পড়াশোনার খরচ বহন করার সামর্থ্য ওর বাবার নেই, কিন্তু তাই বলে মায়া ওর সেই দুর্বল জায়গাতেই আঘাত করবে? সেই রাইট ওকে কে দিয়েছে? এসব ভাবতেই বর্ষার দম বন্ধ হয়ে যেতে লাগলো। ওর মাথা টলমল করতে লাগলো। ও কোনো মতে চোখের পানি আটকে নিজেকে সামলে নিয়ে বলল, তুই ঠিকই বলেছিস। পড়াশোনা কন্টিনিউ করতে টিউশনির টাকা দিয়ে আমি হিমশিম খেয়ে যাই। এই জন্য আমার টাকার প্রয়োজনটা অনেক বেশি, কিন্তু আমি সেইটা মুখ্য বিষয় হিসেবে দেখছি না। কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমি সব সময় তোর ভালো চাই। তাই বুঝতে পারছি না তোকে এখন কি বলবো বা কি বলা উচিত। আমার একটু সময় দিতে পারবি? পারবো। তবে প্লিজ বর্ষা, আমার শেষ ভরসাটা নষ্ট করে দিস না প্লিজ। মায়া নিশানকে হারিয়ে ফেলার ভয়ে এতটা উদ্বিগ্ন হয়ে গেছে যে তার কথায় কেউ আঘাত পাচ্ছে কিনা, কষ্ট পাচ্ছে কিনা সেটা সে মাথাতেই আনলো না। শেষে মায়া বর্ষার চোখের পানি দেখে ফেলে সেই ভয়ে। বর্ষা অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, তুই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। আমার যে কোনো ধরনের প্রবলেম তোকে না বলতেই পাশে পেয়েছি। সেই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তবে এই বিষয়টা যেহেতু আমার পুরো জীবন নিয়ে একটা খেলা, তাই প্লিজ আমায় একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দে। সেদিন রাতে বর্ষার কিছুতেই ঘুম আসছিল না। বারবার শুধু মায়ের কথা তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। অতঃপর সে অনেক ভেবেচিন্তে মায়ের প্রস্তাবে রাজি হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। সকালবেলা বর্ষা ঘুম থেকে উঠে দেখলো মায়া বারান্দায় বসে ফোনে কথা বলছে। সে ফ্রেশ হয়ে মায়ের সামনে গিয়ে বসলো। মায়া ওকে দেখে ফোনের লাইনটা কেটে দিয়ে দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, কিছু সিদ্ধান্ত নিলি? বর্ষা একটু চুপ করে থেকে বলল, আমি তোর শর্তে রাজি, তবে আমার কিছু শর্ত আছে। কি শর্ত বল? আমার পড়াশোনা থেকে শুরু করে আম্মুর চোখের অপারেশন, বড় আপুর বিয়ে আর বাসা মেরামত করার সমস্ত খরচ তোদের বহন করতে হবে।
মায়া বর্ষার কথা শুনে হেসে ফেলল। তারপর বর্ষার একটা হাত ধরে বলল, ব্যাস এইটুকুই। হুম, তুই এর থেকে আরো দ্বিগুণ কিছু আবদার করলেও আমি তোর শর্তে রাজি হতাম। বর্ষা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? আমি ঠিক বুঝলাম না। বলছি, আমি তোকে অনেক কাছ থেকে চিনি, তুই কেমন মেয়ে সেটাও আমি জানি। তোর হাতে রিশানকে তুলে দিয়ে আমি যতটা স্বস্তিতে থাকতে পারবো, অন্য কোনো মেয়ের হাতে তুলে দিয়ে ততটা স্বস্তিতে থাকতে পারবো না। তাই আমি মন থেকে চাচ্ছিলাম, যে কোনো মূল্যেই হোক তুই এই শর্তে যেন রাজি হয়ে যাস। বর্ষা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার প্রতি তোর এত বিশ্বাস? আমি তোকে অনেক বিশ্বাস করি আর ভালোবাসি, সেটা তো তুই জানিসই। বর্ষা কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা তুই ফোনে কথা বল, আমি রুমে যাই। আচ্ছা যা। বর্ষা রুমে গিয়ে শুয়ে পড়ল। তার মাথায় এখন আর কোনো কিছু কাজ করছে না। মায়া রিশানকে বর্ষার রাজি হওয়ার কথা জানালো, তার সাথে শর্তের কথাও জানালো। রিশানও সেই শর্তেও মেনে নিতে রাজি হলো। সে বর্ষার সাথে ফোনে কথা বলতে চাইলো। তাই মায়া একটু পর রুমে গিয়ে বর্ষাকে জানালো যে রিশান তার সাথে কথা বলতে চায়। রিশান লাইনেই ছিল। বর্ষা বিছানা থেকে উঠে ফোন হাতে নিয়ে বলল, হ্যালো বলুন। রিশান কিছুটা ভারী ও গম্ভীর কণ্ঠে বলল, আমাদের বিয়েটা কিন্তু আনুষ্ঠানিক করে হবে না, শুধু আপনার ফ্যামিলি এবং আমার ফ্যামিলির লোকজন থাকবে, আর বিয়েটা কাজী অফিসেই হবে। এতে কি আপনার কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই, শুধু আমার ফ্যামিলির লোকজন যেন এই প্ল্যানটা সম্পর্কে কিছু জানতে না পারে, তাহলেই হবে। অবশ্যই, সেটা আমিও চাই। আর কি কিছু বলবেন? না, আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। বর্ষা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, না আমার কিছুই বলার নেই। বর্ষা মায়াকে ফোনটা দিয়েই দৌড়ে ছাদে চলে গেল, কারণ সে আজ কোনো মতেই তার কান্না আটকাতে পারছিল না। কান্না করার মতো হয়তো বিশেষ বিশেষ কিছু ঘটেনি, কেন তার নিজের ইচ্ছাতেই সব কিছু হচ্ছে। তবুও তার ভীষণ কান্না পাচ্ছিল। বারবার শুধু মনে হচ্ছিল সে যেন নিজেই নিজের জীবন নিয়ে খেলছে। পরক্ষণে আবার সে ভাবল, সে তো সব সময় তার পরিবারের সকলের মুখে হাসি দেখতে চেয়েছিল, আর সেই জন্যে না হয় একটা ফাঁদে পা দিয়েই ফেলল। তাতে কি বা এত আসে যায়? তার নিজের জীবনের চাইতেও তার কাছে তার বাবা মা আপু অনেক বেশি গুরুত্বপূর্ণ। বর্ষা ছাদ থেকে রুমে গিয়ে দেখলো মায়া কান্না করছে। বর্ষা অবাক হয়ে ওকে জিজ্ঞেস করলো, কান্না করছিস কেন? তুই কি খুশি নয়? মায়া চোখ মুছতে মুছতে বলল, না রে, আজ আমি খুব খুশি। দেখ, খুশিতে আমার কান্না পাচ্ছে। তুই আমার অনেক বড় একটা উপকার করলি। তোকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। এমনভাবে বলিস না, আমি তো স্বার্থপরের মতো তোকে কতগুলো শর্ত বেঁধে দিলাম। আরে না, এমনটাই তো কথা ছিল। এতে তোর কোনো স্বার্থ নেই, বরং তুই নিজেকেই সবার সুখের জন্য বলি দিলি। এই সব কথা ছাড়, তুই বাসায় বলছিস কিছু? না, এখনো কিছু বলিনি, ভাবছি ফোনে কিছু বলবো না, বাসায় গিয়ে বলবো। সেটাই ভালো হবে। তুই তাহলে কখন রওনা দিবি? একটু পরেই। মায়া আর কোনো কথা বলল না, সে চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। বর্ষা কাপড় চোপড় গোছগাছ করতে লাগলো। তাদের মধ্যে এই বিষয় নিয়ে আর কোনো কথা হলো না। অতঃপর বিকেলের দিকে বর্ষা বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় গিয়ে সে সবাইকে মিথ্যা সাজিয়ে বানিয়ে বলে কোনো মতে রাজি করলো। সেদিন রাতেই মায়া বর্ষাকে মেসেজ করে বলল, বিয়েতে রিশানের বাবা মা কেউই আসবে না, কিন্তু তুই চাইলে তোর বাবা মাকে নিয়ে যেতে পারিস। মেসেজটা দেখে বর্ষার মুড অফ হয়ে গেল। সে মনে মনে অনেক বিষণ্ণ হয়ে গেল। তারপর ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল যে সেও তার বাসার কাউকে নিয়ে যাবে না, কারণ সে চায় না তার কোনো কাজে তার ফ্যামিলির কেউ ছোট হয়ে যাক। সে তার বাবা মাকে বলল যে
সে বিয়েটা একা একাই করবে। অনেক জেদাজেদির পর সবাই রাজিও হয়ে গেল। পরদিন সন্ধ্যার দিকে মায়া ফোন করে বর্ষাকে রওনা দিতে বলল, সাথে মেসেজ করে কাজী অফিসের অ্যাড্রেসটা পাঠিয়ে দিল। বর্ষা রেডি হতে লাগলো। সে হালকা বেগুনি রঙের একটা শাড়ি পরে নিল। অবশ্য তার সাজগোছের খুব বেশি একটা উপকরণ ছিল না, তাই সে সিম্পলি ভাবে সাজতে লাগলো। চোখে কাজল দিল, হাত ভর্তি চুড়ি পরলো, চুলগুলো বেশি বড় হওয়ায় খোপা করে ফেললো। গায়ে কোনো গহনা পরার মতো ছিল না। সব শেষে উপরে একটা বোরখা আর হিজাব পরে রওনা দিল। কাজী অফিসে গিয়ে দেখলো মায়া আর ওর সাথে লম্বা করে একটা ছেলে দাঁড়িয়ে আছে। যেতে যেতে রাত হয়ে গেছে, তাই সে ছেলেটার মুখ স্পষ্টভাবে বুঝতে পারলো না। কাছে যেই মায়া পরিচয় করে দিল যে ও রিশান। কাজী অফিসে ঢুকে তারা তিনজন তিনটা চেয়ারে বসে পড়লো। বর্ষা চেয়ারে বসে সেই যে মাথা নিচু করে ফেললো, তার তোলার আর কোনো নাম নেই। হয়তো কতকটা দুশ্চিন্তায়, আবার কতকটা লজ্জায় তার মাথা আপনা আপনি নিচু হয়ে গেছে। বর্ষার কবুল নেওয়ার পর কাজী সাহেব যখন রিশানের কবুল নিতে লাগলো, তখন হঠাৎই সে রিশানের দিকে মাথা উঁচু করে তাকালো। সে দেখলো রিশান নেভি ব্লু কালারের একটা শার্ট পরে জিন্স প্যান্ট পরে আছে। তার গায়ের রংটা ঠিক কমলার গায়ের মতো। চোখ দুটো ভাসা ভাসা, নাকটা সরু ও তীক্ষ্ণ, কালো চুলগুলো দিয়ে অর্ধেক কপাল ঢাকা। মুখে বিষণ্ণতার ছাপ ফুটে উঠেছে, কিন্তু তবুও ওর চেহারার সৌন্দর্যটাকে একটুও কমও দিতে পারেনি। তাকে দেখে বর্ষা মনে মনে বলল, ইস, ওর মতো যদি কেউ একজন আমায় সত্যিকারের ভালোবাসতো, তাহলে বোধহয় আমার জন্মটা সার্থক হতো। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর মায়া কাউকে কোনো কথা না বলেই চলে গেল। হয়তো সে কথা বলার মতো কোনো অবস্থাতেই ছিল না। রিশানও ওকে আটকালো না। কেমন একটা দ্বিধাদ্বন্দ্বের মাঝামাঝি এক থমথমে পরিবেশ তৈরি হয়ে গেল। কিন্তু রিশানকে এখন একদম নর্মাল মনে হতে লাগলো। তার মুখে আর কোনো বিষণ্ণতার ছাপও দেখা গেল না। একটু পর রিশান বর্ষাকে নিয়ে তাদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। বিশাল বড় একটা বাড়ির সামনে গিয়ে তার বাইকটা স্টার্ট করে রাখলো। দুজোশ গাড়ি থেকে নেমে বাসার ভেতরে ঢুকতে লাগলো। বর্ষা দেখলো রাতের অন্ধকারের শ্বেত পাথরের খচিত বাড়িটা চকচক করছে। মেইন গেটের উপরে বড় করে লেখা আছে রোজ ভিলা। রিশান বর্ষাকে কারো সাথে পরিচয় করিয়ে না দিয়েই সোজা ওর রুমে নিয়ে গেল। বর্ষাকে ফ্রেশ হতে বলে যে দরজা নক করে দোতলা থেকে নিচে নেমে গেল। একটু পর সে আবার রুমও চলে আসলো। বর্ষা তখন ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বেডের উপরে বসেছিল। সে বর্ষার দিকে তাকাতেই কেমন হকচকিয়ে গেল। তারপর বেডের এক পাশে বসে বর্ষাকে বলল, বাসার সবাই খুব রেগে আছে। এখনই কারো সাথে আপনার কথা বলিয়ে দেওয়া ঠিক হবে না। ওদের রাগ পড়ে গেলে পরে নিজেরাই আসবে আপনার সাথে কথা বলতে। আমি নিচের রুমে গেলাম, এখানেই ঘুমাবো। একটু পর হাসুর মা এসে আপনাকে খাবার দিয়ে যাবে, খেয়ে নিন। আর কোনো সমস্যা হলে আমার মেজের মেসেজ করে জানাবেন। বলেই রিশান আলমারি থেকে কিছু একটা খুঁজে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। বর্ষা রিশানের মুখে পরিতৃপ্তি ও খুশির ছাপ দেখতে পেয়ে খুব অবাক হয়ে গেল। বর্ষা মনে মনে মায়াকে খুব মিস করতে লাগলো। কাজী অফিসে বিয়ে সম্পূর্ণ হওয়ার পর মায়া আর একটা কথাও বলেনি। তখন বলেনি বলতে ভুল হবে, হয়তো বলতে পারেনি। ওর চোখ দুটো শুধু ছলছল করছিল। মায়ার জন্য ওর খুব খারাপ লাগা কাজ করলো। একটু পর সে বিছানায় পা এলিয়ে দিয়ে মায়াকে কল করলো। একবার কল হতেই মায়া রিসিভ করলো। হ্যালো মায়া। হ্যালো বর্ষা, কোথায় তুই? কি করছিস? আমি তো রিশানের রুমে। তুই কোথায়? কি করছিস? ঠিক আছিস তো?
হ্যাঁ আমি ঠিক আছি। রিশান কই? ও তো একটু আগেই রুম থেকে বেরিয়ে গেল। ও আচ্ছা। বর্ষা শোন না, আমার খুব ঘুম পাচ্ছে, আমি রাখছি ওকে। মায়া শেষ কথাটা কান্না জড়ানো ভারী কণ্ঠে বলল। বর্ষা মায়ার কথাটা শেষ হতেই বলো, ওয়েট মায়া প্লিজ। আমি জানি তুই অনেক কষ্ট পাচ্ছিস, কিন্তু তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে তো আমরা কিছুতেই সাকসেস হতে পারবো না। এই সব প্ল্যান তো তোরই ছিল তাই না? হুম, কিন্তু প্ল্যানটা যেন প্ল্যানই থাকে, সত্যি যেন না হয়। বর্ষা বর্ষা ওকে আশ্বস্ত করে বলল, আরে ছাড় না এই সব বিষয়, তুই আমার উপর নিঃসন্দেহে বিশ্বাস রাখতে পারিস, ট্রাস্ট মি। ওকে বর্ষা, বাই, টেক কেয়ার, ওকে বাই। কথা বলা শেষ হতেই হাসুর মা বর্ষাকে খাবার দিয়ে গেল। বর্ষা খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা দরজা নক করার শব্দে বর্ষার ঘুম ভেঙে গেল। সে দরজা খুলতেই দেখলো রিশান দাঁড়িয়ে আছে। ওর মুখটা কেমন জানি ফ্যাকাশে হয়ে গেছে। তাই বর্ষা নিজ থেকেই জিজ্ঞেস করলো, কিছু হয়েছে নাকি? না তেমন কিছুই হয়নি। নিচের ডাইনিং রুমে মা, দাদি, বড় মা সবাই আপনার জন্য ওয়েট করছে, ফ্রেশ হয়ে চলে আসুন। ওকে আসছি। বর্ষা খুব দ্রুত ফ্রেশ হয়ে মাথায় কাপড় দিয়ে নিচে নেমে গেল। গিয়েই সবার উদ্দেশ্যে একটা সালাম দিল। তারপর রিশান এক এক করে সবার সাথে বর্ষাকে পরিচয় করে দিল। রিশানের দাদি ওনার পাশে বর্ষাকে বসালেন। বর্ষার থুতনিতে হাত দিয়ে বললেন, আমার খুব পছন্দ হয়েছে। আমার রিশানকে আগলে রাখতে পারবি তো? বর্ষা শুধু মাথাটা ঝাঁকালো। তোর শরীর তো দেখছি কোনোই গহনাপাতি নেই। আজ থেকে আমার সমস্ত গহনা, সমস্ত জিনিসপত্র তোকে দিয়ে দিব। নিবি না? হুম, নিব। বর্ষা ওনার কথা শুনে খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। সে রিশানের দিকে তাকাতেই দেখল রিশানের মুখে আনন্দর ছাপ ফুটে উঠেছে। তার ঠোঁটের এক কোণে হাসিও লেগে আছে। রিশান কেমনভাবে দেখে সে আরও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। একটু পরে রিশানের মা বর্ষার গোটা শরীরে গহনাগাটি দিয়ে ভরিয়ে দিলেন। বর্ষার হাতে দুইটা নতুন শাড়ি তুলে দিতে দিতে বললেন, শুনলাম তুমি নাকি পর্দা করে চলো। হ্যাঁ মা, আপনি ঠিকই শুনেছেন। যাক, তোমাকে আমার খুবই ভালো লেগেছে বৌমা। এমন চাঁদের মতো যার মুখ, এমন নিষ্পাপ যার চাহনি, তাকে আমি কিভাবে অপছন্দ করি বলো তো? রিশান বৌমাকে রুমে নিয়ে যা, আজ থেকেও এই পরিবারেরই একজন সদস্য। রিশানের মার শেষ কথাগুলো শুনে বর্ষার চোখে পানি ছলছল করে উঠল। সে ভাবতেই পারেনি এত সহজে সবাই ওকে এভাবে কাছে টেনে নিবে, এতটা আপন করে নিবে। গল্প পরিচয় শেষে বর্ষা রুমে চলে গেল। তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। সে নিজেকে খুব অপরাধী মনে করতে লাগলো। সে নিজেকে এক মিথ্যা মায়াজাল দিয়ে সাজিয়ে রেখেছে, কিন্তু ওর কেউই সেই রূপ দেখতে পারছে না। অথচ সে নিজেই ঠিকই খুব নিপুণভাবে সবার কাছে থেকে তার প্রাপ্য ভালোবাসাটুকু নিয়ে নিল, যার কিনা কোনো দিক দিয়ে সে যোগ্য নয়। একটু পরে নিশানো রুমে আসলো। সে বর্ষার চোখে পানি দেখে কিছুটা শান্ত গলায় বলল, আমি নিজেই এই বিষয়টার সাথে নিজেকে মানিয়ে নিতে পারছি না। আপনার জন্য আরও বেশি খারাপ লাগছে। ব্যাপার না, আমি সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবো। রিশান কতটা উৎসুক হয়ে বলল, আমি মনে মনে চাচ্ছিলাম যেন বাসার সবাই আপনাকে অপছন্দ করে, তাহলে সেই সুযোগ নিয়ে অন্তত আপনার থেকে আমি দূরে দূরে থাকতে পারবো। বর্ষা চোখ মুছে অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে? আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। মানেটা সহজ, বাসার সবাই আপনাকে পছন্দ করেছে, মেনে নিয়েছে, তাই এখন একই সাথে একই রুমে আমাদের থাকতে হবে, আর সব কিছু এমনভাবে মিলিয়ে নিতে চলতে হবে যাতে তারা আমাদের আসল ব্যাপারটা আঁচ করতে না পারে। কিন্তু আমি যদি আপনার সাথে দূরত্ব রেখে চলি তাহলে বিষয়টা কেমন দেখায় না? বুঝতে পারছি এবার। বর্ষা হতাশ হয়ে রিশানকে জিজ্ঞেস করলো,
আমাদের এই রুমে একই সাথে থাকার বিষয়টা কি মায়া মেনে নিতে পারবে? জানি না, আপাতত এই বিষয়টা নিয়ে আমি আর ভাবতে পারছি না। কিন্তু কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, তাই না? হ্যাঁ, করতে তো হবে। দেখি কি করা যায়। কথাটা বলেই রিশান চলে যেতে ধরলো, কিন্তু একটু যেতেই থেমে গিয়ে বলল, এখন থেকে আমাদের আপনি আপনি করে কথা বলাটাও ঠিক হবে না। বর্ষা বিরক্তি নিয়ে বলল, কি আর করার। বর্ষা রিশানকে আর চোখে তাকিয়ে দেখলো। রিশানের ঠোঁটের কোণে বাঁকা হাসিটা স্পষ্ট বোঝা যাচ্ছে। বর্ষাকে বিরক্তি হতে দেখে রিশান বলল, তোমার যদি তুমি করে বলতে খুব কষ্ট হয় তাহলে থাক, বলতে হবে না। বর্ষা কিছু না বলে এক মনে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। সে মনে মনে ভাবছে, কোনোভাবেই তার রিশানের প্রতি দুর্বল হওয়া যাবে না, বা এমন কিছু করা যাবে না যাতে রিশান তার প্রতি দুর্বল হয়ে যায়। কিছুক্ষণ পর বর্ষা পেছনে ঘুরে দেখলো রিশান কোর্টে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ওর রেসলারদের মতো বডি ফিটনেস দেখে বর্ষা অবাক হয়ে তাকিয়ে রইল। যে কোনো মেয়েই এমন হ্যান্ডসাম বডি ফিটনেসওয়ালা ছেলেকে নিয়ে কল্পনা করে। বর্ষার তাকানোর ধরন দেখে রিশান আঁচ করতে পারলো, তাই সে একটু হেসে বলল, এমন করে দেখলে তো আমি লজ্জা পেয়ে যাব। রিশানের কথা শুনে বর্ষা যেন সম্মতি ফিরে এলো। সে লজ্জায় মাথা নামিয়ে নিল। রিশানকেও যতটা চুপচাপ ভেবেছিল সে ততটাও চুপচাপ নয়। রিশান বাইরে যেতে যেতে বলল, আজ আমার খুব তাড়া আছে, তুমি ব্রেকফাস্ট করে নিও, আমি বাইরে গিয়ে করব। বর্ষা লজ্জায় কোনো কথা বলতে পারলো না। রিশান চলে গেল। বর্ষা ব্রেকফাস্ট করে রুমে এসে বই পড়তে লাগলো। সে ইচ্ছা করেই এখনো কারোর সাথে মিশছে না, কারণ মিশলে যদি আবার তাদের প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায় তখন সে আরো বেশি কষ্ট পাবে। 3 মাস পর যখন ওকে এখান থেকে চলে যেতে হবে তখন সেগুলোই কষ্ট হয়ে ওর বুকে বিঁধবে। দুপুরে গোসল করার জন্য বর্ষা ওর রুমের অ্যাটাচড বাথরুমে ঢুকলো, কিন্তু পরক্ষণেই ওর মনে পড়লো একটু পর তো রিশান আসবে, আর সেও গোসল করবে। তার উপরে আবার বর্ষার গোসল করতে দীর্ঘ সময় লাগে। তাইও রিল্যাক্সে গোসল করার জন্য নিচের বাথরুমে চলে গেল। সে অন্যমনস্ক হয়ে থাকার কারণে বাথরুমের দরজাটা লাগাতে ভুলে গেল। ওর গোসল করা যখন প্রায় শেষের দিকে, ঠিক তখন রিশান বিদ্যুৎ বেগে তাড়াহুড়ো করে বাথরুমে ঢুকে পড়ল। বর্ষার দিকে চোখ পড়তেই সে মাথা নিচু করে ফেলল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে সে বাহিরে চলে গেল। তারপর বাহির থেকে দরজা বর্ষাকে দরজা লক করতে বলল। বর্ষা কোনো মতে দরজাটা লক করে লজ্জায় মরে যেতে লাগলো। এমনকি এই সব চিন্তা ভাবনা করতে গিয়ে সে শাড়িটাও ঠিকভাবে পরতে পারলো না। রিশান দ্বিধার মধ্যে পড়ে গেছে। সেও এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। গোসল শেষে বর্ষা রুমে ঢুকেই দেখতে পেল রিশান সোফায় বসে ভেজা চুলগুলো মুছতিছে আর এক হাত দিয়ে ফোন চাপছে। ও লজ্জায় বিছানার এক কোণায় গুটিসুটি মেরে মাথা নিচু করে বসে রইল। রিশান ওর দিকে এক পলক তাকিয়ে বলল, রুমে এসে তোমায় দেখতে না পেয়ে আমি মাকে জিজ্ঞেস করলাম তোমার কথা। মা বলল তুমি নাকি গোসলে গেছো। আমি ভাবলাম তুমি হয়তো এই রুমের বাথরুমেই গেছো, তাই আমি নিচেরটাতে গিয়েছিলাম। একটু পর সে আবার থেমে থেমে বলল, লজ্জা পাওয়ার কিছু নেই, আমি তোমার দেখে ভালোভাবে লক্ষ্যই করিনি। একটু পর বর্ষা রিশানের সাথে নিচে গিয়ে শ্বশুর মশাই, দাদু সবার সাথে কথা বললো, গল্প করলো। গল্প শেষে সবাই ডাইনিংয়ে একসাথে দুপুরের খাবার খেতে বসলো। খেতে খেতে গিয়ে বর্ষা একটা বিষয় খেয়াল করলো। নিশানের আলাদা গ্লাস থাকা সত্ত্বেও যে গ্লাসে পানি খাচ্ছে রিশান, ও সেই গ্লাসেই পানি খাচ্ছে। খাওয়া শেষ করে বর্ষা রুমে চলে গেল। একটু পর রিশানও রুমে আসলো। বর্ষা রিশানকে জিজ্ঞেস করলো, ওইটা কি হলো? রিশান অবাক হয়ে উত্তর দিল, কোনটা? ওই যে তুমি আমার গ্লাসে পানি খেলে। রিশান একটাই হাসি দিয়ে বলল, আমাদের বাসায় একটাই নিয়ম,
স্বামী স্ত্রী এক গ্লাসে পানি খায়, তাতে নাকি ভালোবাসা বাড়ে। বর্ষা অবাক হয়ে রিশানের দিকে তাকিয়ে বলল, তুমি এগুলো বিশ্বাস করো? বিশ্বাস করি না, কিন্তু মানতে তো হবে, যেহেতু আমার উত্তর পুরুষরা সবাই এই মেনে আসছে। যদি সত্যি সত্যি আমাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যায় তাহলে। বর্ষার কথাটা শুনে রিশানের মুখ নির্মর্ষ হয়ে গেল। একটু পর বর্ষা আবার বলতে লাগলো, তোমার ফ্যামিলির সবাই যে আমায় এত তাড়াতাড়ি আপন করে নিবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। আমার মনে হচ্ছে আমি যেন স্বপ্নের মধ্যে আছি। তোমার পরিবারের সবাইকে আমি খুব মিস করব। কথাটা বলতে গিয়েই বর্ষার কণ্ঠটা কেঁপে উঠল। একটু পর রিশান বর্ষার দিকে তাকিয়ে বলল, এলেই তো মাত্র 2 দিন হলো, এরই মধ্যে এত ইমোশনাল হয়ে গেলে? বর্ষা চুপ করে রইল। রিশান অন্যদিকে তাকিয়ে বলল, এখন শুধু একটাই চাওয়া, আমাদের প্ল্যানটা যেন সাকসেসফুল হয়। ঠিক বলেছ। একটু পর কি যেন ভেবে বর্ষা বলল, আর একটা বিষয় না বললেই নয়। জানি না তুমি কিভাবে নেবে, তবুও বলে রাখি, আমি কিন্তু আমার ফ্যামিলির কাউকে এই বাসায় আনবো না। আমি চাই না আমার পরিবারের কেউ এই খেলার ভেতরে বন্দি হয়ে যাক। তুমি যেমনটা চাও তেমনটাই হবে। থ্যাঙ্কস। এদিকে মায়া নিশানকে বারবার কল মেসেজ করছে, কিন্তু রিশান কোনো সাড়া দিচ্ছে না। বরং সে মায়ার নাম্বার ব্লক লিস্টে রেখেছে। মায়া রিশানের উপর যতটা না রেগে গেল, তার চেয়ে দ্বিগুণ বেশি বর্ষার উপরে রেগে গেল। কারণ বর্ষা ওকে নিজ থেকেই কল মেসেজ কিছুই করছে না। উপরই মায়া 2বার কল দিয়েছিল, কিন্তু বর্ষা রিসিভ করেনি। মায়ার আগে ক্ষোভে ফেটে পড়তে লাগলো, কিন্তু কিছুই করতে পারলো না। কারণ তার ইচ্ছাতেই সে সব কিছু হয়েছে। সে এখন নিরুপায়। রাত প্রায় 11টার দিকে রিশানের চিল্লানোর আওয়াজ শুনে বর্ষার ঘুম ভেঙে গেল। সে রুম থেকে বের হয়ে নিচে ডাইনিংয়ে নেমে যেতেই দেখলো রিশানের বাবা রাগান্বিত হয়ে ওকে বলছে, ছোটবেলা থেকে তোমার সব যে আবদার মেনে নিয়েছি, আর না, এখন তুমি লিমিট ক্রস করে ফেলেছো। রিশান এতটাই রাগান্বিত হয়েছিল যে বর্ষা একবারের জায়গায় 2বার ওর দিকে তাকাতে পারলো না। রিশান বর্ষাকে দেখে আর কোনো কথা না বলে হন করে রুমে যেতে লাগলো, কিন্তু ও টেবিলের খুব কাছে গিয়ে হেঁটে যাওয়ার 2টা গ্লাস পড়ে ভেঙে গেল। তবুও সে ফিরে তাকালো না। বর্ষা কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তারপর কাজগুলো তুলতে গেছে মাত্র, অমনি একটা কাজ তার পায়ে ফুটে গেল। কেউ দেখে ফেলার আগেই সে তাড়াতাড়ি কাজটা বের করে রুমে চলে গেল। নিশান ফ্যান ছেড়ে দিয়ে সোফায় বসে আছে। বর্ষাকে ঘুরে হাঁটতে দেখে সে জিজ্ঞেস করলো, পায়ে কি হয়েছে? বর্ষা নর্মাল ভাবে বলল, তেমন কিছু না, কাজগুলো তুলতে গিয়ে একটা পায়ে ফুটছে। বর্ষা বেডে গিয়ে বসলো। রিশান তাড়াহুড়া করে ওর কাছে উঠে গেল, ওর সামনে গিয়ে ফ্লোরে বসায় ওর পা হাতে তুলে নিল। হাতে নেওয়ার সাথে ওর হাতে কয়েক ফোঁটা রক্ত পড়লো। ওর কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, কতখানি কেটে গেছে, ব্যান্ডেজ করতে হবে, যেন কিছুই হয়নি। এমন ভঙ্গিতে বর্ষা বলল, না, কিছুই করতে হবে না, আমি একদম ঠিক আছি। কি করতে হবে সেটা আমি ভালো বুঝবো। তুমি এখন প্লিজ চুপ করে বসে থাকো, আমি এক্ষুনি আসছি। বর্ষা বেডে বসে আছে আর রিশান ফ্লোরে বসে ওর পা ব্যান্ডেজ করে দিচ্ছে। ব্যান্ডেজ করতে করতে ও বলল, এখন থেকে তোমার আর রুমের বাইরে যাওয়ার দরকার নেই। যখন যেটার প্রয়োজন পড়বে তখন সেটা আমায় বলবে। যদি আমি না থাকি তাহলে হাসুর মাকে বলবে। ব্যথার কারণে বর্ষার কথা বলার ইচ্ছে হচ্ছিল না, তাই সে ছোট্ট করে বলল, আচ্ছা বলবো। আর একটা কথা, কাল থেকে প্রতিদিন সকালে গোসল করবে, ঘুম থেকে উঠেই। কথাগুলো বলেই রিশান চুপ হয়ে গেল। মনে হয় বিবৃত বোধের কারণে তার কিছু বলতে পারছে না। কিন্তু বর্ষা ঠিকই বুঝতে পারলো সে কেন সকালে গোসল করার কথা বলল, তাইও আর কিছু বলল না। ব্যান্ডেজ করা শেষ হয়ে গেলে বর্ষা বেডেই শুয়ে পড়ল।
আর রিশান সোফায় গিয়ে শুইল। সকালবেলা বর্ষা গোসল সেরে জানালার পাশে চেয়ারটায় বসে আছে। রিশান এখনো ঘুমাচ্ছে। ওখান থেকে রিশানের মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে। ঘুমন্ত অবস্থায় ওকে আরো বেশি সুন্দর লাগছে। বর্ষা ওর দিক থেকে যেন কোনোভাবেই চোখ সরাতে ফেরাতে পারছে না। রুমের আলমারিতে রিশানের আইন সম্পর্কিত কতগুলো বই ছিল। বর্ষা সেখান থেকে একটা বই বের করে পড়তে লাগলো। রিশান গোসল সেরে রুমে এসে ফর্মাল ড্রেস পরতে লাগলো। বর্ষা বইয়ের দিকে তাকিয়েই ওকে বলল, আজ এত তাড়াতাড়ি রেডি হচ্ছেন যে? আজও কি তোমার তাড়া আছে? না, আজ খুব বেশি তাড়া নেই, একটু পর বাইরে যাব, এমনিতেই রেডি হলাম। রিশান কথাগুলো বলার সময় একমাত্র বর্ষার দিকে তাকিয়েছিল। বর্ষা এতক্ষণ ভেজা চুলগুলো শুকানোর জন্য ছেড়ে দিয়ে রেখেছিল। সে চুলগুলো বাঁধতে বাঁধতে বলল, ও আচ্ছা, তাহলে আজ একসাথে ব্রেকফাস্ট করতে পারবো। রিশান সেই কথার উত্তর না দিয়েই বলল, বাঁধিও না, ছেড়ে দেওয়াই যাক। মানে? না মানে, চুল ছেড়ে দিয়ে রাখলেই বেশি ভালো লাগে। কথাটা বলেই সে ফ্যাল ফ্যাল করে বর্ষার দিকে তাকিয়ে থাকলো। সে যে মুখ ফসকে সত্যি কথাটা বলে ফেলেছে, এটা সেও বর্ষা দুজনেই বুঝতে পারলো। কিন্তু তবুও সে বিষয়টাকে অন্য দিক নিয়ে যাওয়ার জন্য বলল, আসলে তোমার চুলগুলো ভেজা ভেজা লাগছিল, তাই ছেড়ে দিয়ে রাখতে বললাম। কথাটা বলেই সে অন্যদিকে মুখ ফেরালো। বর্ষাও কোনো কথা না বাড়িয়ে বইয়ের দিকে তাকালো। সে ভাবতে লাগলো, রিশান সকাল থেকে মাত্র দুই একবারের মতো তার দিকে তাকিয়েছিল, আর এরই মধ্যেই সে এত কিছু খেয়াল করলো কিভাবে? চুল ভেজা আছে, ছেড়ে দিয়েই ভালো লাগছে, চোখ আছে বলতে হয়। ড্রেস চেঞ্জ করার পর রিশান আলমারি থেকে একটা বই বের করে পড়তে লাগলো। একটু পর হাসুর মা রুমে চা দিয়ে গেল। সে সোফায় বসে চা খেতে খেতে পড়তে লাগলো। বর্ষার চোখে ওর দিকে তাকিয়েছিল এতক্ষণ। ওর কেন জানি মনে হতে লাগলো ধীরে ধীরে রিশানের চোখের চাহনি আর কথা বলার ধরন পরিবর্তন হয়ে যাচ্ছে। কয়েকদিন থেকে দুশ্চিন্তায় থাকায় বর্ষা একেবারে ফেসবুকে যেতে পারেনি। তাই সে ফোনটা হাতে নিয়ে ফেসবুক লগ ইন করলো। মায়া ওর বেস্ট ফ্রেন্ড ছিল, তাই হঠাৎই বর্ষা তার একটা পোস্ট দেখতে পেল। পোস্টে সে লিখেছে, একটা ভুল সিদ্ধান্তের কারণে আমি আমার ভালোবাসাকে হারিয়ে ফেলতে বসেছি। বিশ্বাস নামক শব্দটা সত্যিই অন্ধ। পোস্টটা পড়ে যেন বর্ষা আকাশ থেকে পড়লো। মায়া গতকাল ওকে দুইবার কল করেছিল, কিন্তু ও ব্যস্ত থাকায় রিসিভ করতে পারেনি। তার মানে মায়া যাকে ইঙ্গিত করে এমবিতে পোস্টটা করেছে, সেই অবিশ্বাস্যের পাত্রী বর্ষাই। এসব ভাবতে গিয়ে বর্ষা অস্থির হয়ে রিশানকে জিজ্ঞেস করলো, মায়ার সাথে কি তোমার কথা হয়েছিল? রিশান মিথ্যা বলল, হ্যাঁ, কেন? ফেসবুকে কী সব স্ট্যাটাস দিয়েছে তাই বললাম। রিশান বর্ষার কথা শুনে ফোন হাতে নিয়ে কি যেন টাইপ করতে লাগলো। বর্ষা মায়াকে কল দিল, মেসেজ করলো, কিন্তু সে কোনো রেসপন্স করলো না। বর্ষার আবার ফেসবুকে ঢুকলো মায়া অ্যাক্টিভ আছে কিনা তা দেখার জন্য, কিন্তু তাকে অনলাইনেও পেল না। বর্ষা মায়ার প্রোফাইল ভিউ করলো। ভিউ করতেই ওর ফ্রেন্ড লিস্টে রিশানের আইডি দেখতে পেল। কৌতূহল সামলাতে না পেরে রিশানের প্রোফাইলও ভিউ করে ফেলল। ভিউ করতেই টাইমলাইনের ফার্স্ট পোস্টে চোখ পড়ল। সে 11 ঘন্টা আগে পোস্টটা করেছে। পোস্টটাতে লেখা ছিল, ফিলিং অ্যালিভ অ্যাট দ্য ফার্স্ট টাইম, আই এম ইন লাভ উইথ সামওয়ান। বর্ষা পোস্টটা পড়ে বাকরুদ্ধ হয়ে গেল। সে একটু পর রিশানের দিকে তাকিয়ে দেখলো ওরা পেজটায় কি যেন লেখালেখি করছে। বর্ষা ইতস্তত করতে করতে বলল, রিশান, মায়ার সাথে কি তোমার কন্টাক্ট হলো? হুম। বর্ষার দিকে না তাকিয়েই সে উত্তরটা দিল। বর্ষার মাথা ভন ভন করে ঘুরতে লাগলো। তাই সে আধা শোয়া হয়ে চোখ বন্ধ করে রইল। একটু পরেই চিন্তার সাগরেই ডুবে দিল।
খানিক পরে রিশানের কথায় সে সম্মতি ফিরে পেল। বর্ষা, একটা কথা জিজ্ঞেস করব? বলো। তোমার কি খুব কাছের কেউ আছে? এই যেমন ধরো ভালোবাসার, কেয়ার করার। আসলে বর্ষার কোনো বয়ফ্রেন্ড নেই, কিন্তু যদি সেই সত্যি কথাটা বললে রিশানোর প্রতি দুর্বল হয়ে যায়, তাই সে মিথ্যে বলল। হ্যাঁ আছে তো। কথাটা বলেই ও রিশানের দিকে তাকালো। রিশান এক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে। একটু পর সে নর্মাল ভাবে বলল, ওহ তাই তো। এমন পরীর মতো দেখতে একটা মেয়ের কেয়ার করার কেউ থাকবে না, তা কি করে হয়? কিছুক্ষণ পরে হাসির মা ব্রেকফাস্ট করার জন্য নাস্তা দিয়ে গেল। বর্ষা রিশানকে উদ্দেশ্য করে বলল, ব্রেকফাস্ট করবে না? হুম, তুমি শুরু করো। দুজন একসাথে ব্রেকফাস্ট করছে। রিশান হঠাৎই বলল, তোমার পায়ের এখন কি অবস্থা? ব্যথা অনেকটাই কমেছে? তারপর দুজনেই চুপচাপ। ব্রেকফাস্ট সেরে নিশান বলল, বর্ষা, আজ দুপুরে আমরা রেস্টুরেন্টে খেতে যাব, তুমি রেডি হয়ে থেকো। রিশানের নির্দেশের স্বরে এমনভাবে কথাটি বলল যে বর্ষা না করতে পারল না। মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। একটু পর রিশান আবার বলল, আমি তোমার জন্য কাল 2টা শাড়ি এনেছি, বলতে ভুলে গিয়েছিলাম, ওয়ারড্রোবে রাখা আছে, নীল কালারটা পরিও। বর্ষা কি বলবে সেটা বুঝে ওঠার আগেই রিশান কোর্টে চলে গেল। এমনিতেই বর্ষা ঠিকঠাক মতো শাড়ি পরতে পারে না, তার উপরে আবার রিশান যে দুটো শাড়ি এনেছে সে দুটোই ওয়েটলেস জর্জেটের। তাই অনেকভাবে চিন্তে সিদ্ধান্ত নিল যে শাড়ি পরে নয়, বোরকা পরেই সে রেস্টুরেন্টে খেতে যাবে। দুপুরে ব্যালকনিতে বসে বর্ষা বই পড়ছিল, এমন সময় রিশান বাইরে থেকে আসলো। ওড়ানা নীল শাড়িটা বর্ষাকে পরতে না দেখে বলল, কি ব্যাপার, তুমি কেন জানি এখনো রেডি হওনি? শাড়িটা কি পছন্দ হয়নি? না, দুই শাড়ি আমার পছন্দ হয়েছে, কিন্তু সমস্যা হলো আমি ঠিকঠাক শাড়ি পরতে পারি না, আর ওয়েটলেস জর্জেট তো আরই পারি না। রিশান ড্রেস চেঞ্জ করতে করতে বলল, ও তাতে কি করার? একটু পরেই কি যেন ভেবে সে আবার বলতে লাগলো, আমি চাচ্ছিলাম যে তুমি আমার সাথে আমার পছন্দের শাড়িটা পরে বের হও, কিন্তু সেটা আর হলো না। নো প্রবলেম, তোমার যেমন ভাবে যেতে ভালো লাগবে তেমন ভাবেই যেও। কথাটা বলেই সে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ওর কথা শুনে বর্ষার ভেতরে খারাপ লাগা কাজ করতে লাগলো, কারণ রিশান অনেকটা হতাশার স্বরেই কথাগুলো বলল। হয়তো সেই জন্যই বেশি খারাপ লাগা কাজ করছে। যদি সে জোর করতো হয়, তাহলে হয়তো এই খারাপ লাগাটা আর কাজ করতো না। অবশেষে বর্ষা শাড়ি পরারই সিদ্ধান্ত নিল। ওয়ারড্রোব থেকে শাড়িটা বের করতেই রিশান রুমে আসলো। ওকে আসতে দেখে সে বলল, তুমি ব্যালকনিতে গিয়ে একটু ওয়েট করো, আমি দেখি শাড়িটা পরতে পারি কিনা। ও কিছু না বলেই ব্যালকনিতে চলে গেল। প্রায় 2 ঘন্টা হয়ে গেল, বর্ষা তবুও ঠিকঠাকভাবে শাড়ি পরতে পারছিল না। বাসায় সে কারো কাছ থেকে পরে নেবে লজ্জায় সেটাও পারছিল না। ওর এহেন অবস্থা রিশান আঁচ করতে পেরেছিল। একটু পর সে বলল, আর কতক্ষণ লাগবে? আমি একটুও পারছি না যে। বর্ষার কথাটা শেষ না হতেই রিশান সোজা ব্যালকনি থেকে রুমে চলে আসলো। বর্ষা ওকে দেখে দ্রুত কাপড় ঠিক করে নিতে লাগলো। বর্ষার এমন কাণ্ড দেখে সে একটা বাঁকা হাসি দিয়ে বলল, এত লজ্জার কি আছে? কতক্ষণ থেকে আমায় বসিয়ে রেখেছো সেদিকে তোমার খেয়াল আছে? আমি যে ঠিকভাবে পড়তে পারছি না, কি করব? আর তুমি আমায় না বলে রুমে ঢুকলে কেন? আমি তো তোমার স্বামী, তাই না? না বলে ঢুকলে কি এমন সমস্যা? সমস্যা আছে। তুমি কি ভুলে গেছো আমাদের মধ্যে কি প্ল্যান হয়েছিল? আর তাছাড়া তোমার গার্লফ্রেন্ড, আই মিন মায়া, যদি জানতে পারে তখন কি হবে? কথায় কথায় এত মায়া মায়া কেন করো? যেই প্ল্যানই হোক না কেন, আমি এখন তোমার লিগ্যাল হাজবেন্ড।
চাইলে অনেক কিছুই করতে পারি। ওর কথাগুলো শুনে বর্ষা যেন আকাশ থেকে পড়লো। ও কোনো কথা না বলে পুরাই থ মেরে রইল আর রিশানের থেকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। রিশান ওর সামনে গিয়ে ওর কানে ফিসফিস করে বলল, সেদিন তো সব কিছু দেখেই ফেলেছি, তারপরেও এত লজ্জা কিসের? রিশানের কথা শুনে লজ্জায় বর্ষার সেন্সলেস হওয়ার জোগাড়। যে দুই কান দুই হাত দিয়ে চেপে ধরলো। রিশান হঠাৎই ওর শাড়িটা খুলে দিতে লাগলো। বর্ষার আগে লজ্জায় চোখ বন্ধ করে ফেললো। সে খুব তাড়াতাড়ি শাড়িটা পরিয়ে দিল। বর্ষা যতটা না ওর কথাবার্তায় অবাক হয়েছে, তার চেয়ে বেশি অবাক হয়েছে ওর এত দ্রুত শাড়ি পরিয়ে দেওয়া দেখে। শাড়ি পরানো শেষ হলে রিশান বর্ষাকে চোখ খুলতে বলল। বর্ষা চোখ খুলতেই দেখলো রিশান ওর দিকে তাকিয়ে হাসছে। এরপর রিশান ওকে আয়নার সামনে নিয়ে গিয়ে বলল, দেখো কেমন হয়েছে। বর্ষা মুখ ভারী করে বলল, দেখবো না। রিশান হাসতে হাসতে বলল, আমি নিচে ওয়েট করতেছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। কথাটা বলেই রিশান নিচে চলে গেল। এই সুযোগে বর্ষা আয়নায় নিজেকে ভালো করে দেখতে লাগলো। সত্যি সত্যিই ওকে অনেক সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়েছে। বর্ষার মনে হচ্ছে সে যেন ঘোরের মধ্যে আছে। সে রিশানকে ইগনোর করতেও পারছে না, আবার ওকে দূরে ঠেলতেও পারছে না। একদম দোটানায় পড়ে গিয়েছে। ছোটবেলা থেকেই বর্ষা কোনো ছেলের সাথে মিশতো না, হয়তো সে কারণেই রিশানের প্রতিও এত বেশি ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। বর্ষা নিচে নেমে গিয়ে দেখলো রিশান বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। বর্ষা রিশানের সামনে যেতেই রিশান ওকে চোখ টিপ মেরে বলল, আমি কিন্তু ধীরে বাইক চালাতে পারি না, তাই তুমি এক্ষুনি সিদ্ধান্ত নাও, বাইকে যাবে নাকি ট্যাক্সিতে যাবে। আমি তাহলে ট্যাক্সিতেই যাব। কথাটা বলেই বর্ষা রিশানের দিকে তাকালো। রিশান অন্য দিক হয়ে আছে, মেবি হাসছে। ওর এমন আচরণে বর্ষা খুবই রেগে গেল। ও মনে মনে বলল, আজ আমায় খুব জ্বালিয়ে মারছে, বা ভাল লাগে না, এর শিক্ষা তোমায় দিয়েই দিব, ময়না পাখি। বর্ষা রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ি থামানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনো গাড়ি থামলো না। সে একটুও বুঝতে পারলো না যে রিশানোর পেছন থেকে গাড়ি থামতে নিষেধ করছে। একটু পর বর্ষা হাল ছেড়ে দিয়ে ওর বাইকে যেতে রাজি হয়ে গেল। বর্ষা ভেবেছিল রিশান হয়তো একটু ধীরে চালাবে, কিন্তু না, বর্ষার ধারণা ভুল হয়ে গেল। রিশান এমনটাই হাই স্পিডে বাইক চালাতে লাগলো যে বর্ষার চোখের পাতা পর্যন্ত মেলতে পারলো না। উপায় পেয়ে না পেয়ে সে পেছন দিকে থেকে ওকে সাপের মতো করে পেঁচিয়ে ধরে রইল। রেস্টুরেন্টে ওরা দুজন সামনাস হয়ে বসে আছে। বর্ষার মাথা অনেক বেশি ঘুরছে, তাই সে চুপচাপ মাথা নিচু করে বসে রইল। একটু পর রিশানোর পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করলো। তারপর বর্ষার চোখে চোখ রেখে বলল, আজ আমি তোমায় এমন কিছু কথা বলতে যাচ্ছি যা তুমি শোনার জন্য মোটেই প্রস্তুত ছিলে না, কিন্তু তবুও বলতে হচ্ছে, কারণ আমি না বলে থাকতে পারছি না। তোমায় প্রথমে বসাতেই এই কথাগুলো বলতে চেয়েছিলাম, পরে ভাবলাম তুমি যদি রাগের মাথায় কিছু করে বসো তাহলে বাসার সবাই সব কিছু জেনে ফেলবে, তাই বাইরে আনলাম। বর্ষা চিন্তিত হয়ে বলল, ও আচ্ছা, তাহলে তোমার উদ্দেশ্য ঘোরাঘুরি, খাওয়া দাওয়া নয়, গোপন কথা বলা। আসলে তুমি যা ভাবছো তা নয়, তোমার সাথে ঘুরতে সময় কাটাতে আমার খুবই ভালো লাগছে। হয়েছে, থাক, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার ধৈর্য সহ্য হচ্ছে না। রিশান বর্ষার দিকে তাকিয়ে মলিন মুখে বলতে শুরু করলো, 2017 সালের 23শে মার্চ আমার বড় চাচ্চুর বিয়ের ইনভাইট কার্ড দিতে মায়াদের বাসায় গিয়েছিলাম। সেদিন ওখানে গিয়ে তোমার প্রথমবার দেখেছিলাম। সেই দেখাতেই আমার মনে হয়েছিল যেন আমি তোমায় যুগ যুগ ধরে চিনি।
যেন তোমারই অপেক্ষায় এতদিন অপেক্ষা করেছিলাম। তারপর ধীরে ধীরে তোমায় ভালোবাসতে লাগি। আমাদের আর মায়াদের বাসা একই পাড়াতে হওয়ায় মাঝে মধ্যেই ওর সাথে আমার কথা হতো। কিছুদিন পর জানতে পারলাম তুমিও ওর বেস্ট ফ্রেন্ড। একই কলেজে পড়ো, একই সাথে একই হোস্টেলে থাকো। আমি সেই সুযোগটা নিয়ে নিলাম। আমি মায়ার সাথে ফ্রেন্ডশিপ করলাম, এমনকি ওর সাথে রেগুলার কথাও বলতাম। কয়েকদিন পর আমি মায়াকে তোমার ব্যাপারে সব বললাম। ও তখন আমায় বলেছিল তুমি নাকি অন্য জায়গায় রিলেশনশিপ করো, কিন্তু কথাটা আমার বিশ্বাস হয়নি। আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। তাই আমি তোমার সাথে কথা বলার জন্য ওর কাছে অনেকবার রিকোয়েস্ট করেছি, কিন্তু ও প্রতিবারই বলেছিল তুমি নাকি আমার সাথে কথা বলতে চাও না। শেষে আমি হাল ছেড়ে দেই। কিন্তু হঠাৎ কিছুদিন পর যখন মায়া আমায় প্রপোজ করে, তখন আমি বুঝতে পারি যে ও নিজেই আমায় ভালোবাসে, যে কারণে ও তোমার সাথে আমার কন্টাক্ট করিয়ে দেয়নি। প্রচণ্ড রাগ হচ্ছিল ওর উপরে। তাই আমি সিদ্ধান্ত নেই যে ওর সাথেও একটা খেলা খেলবো। যেমন ভাবা তেমন কাজ। আমি ওর সাথে রিলেশন করতে রাজি হয়ে গেলাম। আর প্রতিদিন এই কথায় ওই কথায় তুমি কোথায় কি করছো না করছো এই সব শুনতাম। ওর সাথে প্রায়ই মিট করতাম আর ওকে বলতাম ওর সব ফ্রেন্ডদেরকে যেন নিয়ে আসে। ও সবাইকে নিয়ে আসতো, শুধু তোমাকে আনতো না। আমি বুঝতাম ও ইচ্ছা করেই এমনটা করছে। তাই আমার আরো বেশি রাগ লাগতো। আমাদের বাসা থেকে তোমাদের হোস্টেলের দূরত্ব ছিল 25 কিলোমিটারের মতো। তবু প্রতিদিন একবার করে হলেও তোমাদের হোস্টেলের সামনে গিয়ে কফি হাউসে বসে থাকতাম, যদি কোনোভাবে তোমার একবার দেখতে পারি সেই আশায়। কিন্তু না, একটা দিনও তোমায় দেখতে পেতাম না। শেষ পর্যন্ত ডিসিশন নিলাম যে আর এভাবে নয়, ফাইনাল কিছু একটা করতে হবে। তারপরই বিয়ের প্ল্যানটা মাথায় আঁকলাম, আর তোমায় বিয়েটাও করে ফেললাম। কথাগুলো বলেই রিশান চুপ হয়ে গেল। বর্ষাকে বলার মতো ভাষা হারিয়ে ফেলেছে। সে শুধু এক দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে রইল। একটু পর রিশান আবার বলা শুরু করলো, কিন্তু তোমায় নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। আজ সকালে যখন তোমার মুখ থেকে শুনলাম তোমার বয়ফ্রেন্ড আছে, তখন থেকে আমার সব আশা ভরসা শেষ হয়ে গেছে। রিশানের শেষ কথাটা শোনার পর বর্ষার চিৎকার করে বলার ইচ্ছে হচ্ছিল যে রিশান, আমিও তোমায় ভালোবেসে ফেলেছি। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমি পরিস্থিতির শিকার হয়ে এই কথা বলেছি। আমার কল্পনা জুড়ে শুধু তুমি আছো। কিন্তু সে কিছুই বলতে পারলো না। বর্ষাকে চুপ থাকতে দেখে রিশান বলল, চিন্তা করো না, আমি তোমায় কখনোই জোর করে তোমার কাছে আটকে রাখবো না। তোমাকে স্বাধীন করে দিব। বর্ষা একটু ভেবে বলল, স্বাধীন বললেই কি স্বাধীন হওয়া যায়? এমন অনেক সম্পর্ক আছে যা থেকে চাইলেও নিজেকে আলাদা করা যায় না। দুজন কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর বর্ষা আগ বাড়িয়ে বলল, মায়া কি এগুলো জানে? না, জানে না। আর ওকে জানানোরও কোনো প্রয়োজন নেই। তোমার বিয়ে করার পর থেকে আমি ওর সাথে কন্টাক্ট করা বন্ধ করে দিয়েছি। আর তখনই দেখেছি ও আমায় কতটা ভালোবাসে। আমার কাছে ভালোবাসার মূল্যটা অনেক বেশি। আমি ওকে ভালোবাসি না ঠিকই, কিন্তু ও তো আমায় ভালোবাসে। আমি তোমায় পেয়েও হারিয়ে ফেলেছি। ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলার কতটা কষ্ট, তাই আমি ওকে সেই কষ্টটা দিতে চাই না। তুমি প্লিজ ওকে কিছুই বলো না। ঠিক আছে, আমি মায়াকে কিছুই বলবো না। কিন্তু এখন আমি কি করব? এখন আমরা আমাদের প্ল্যান মোতাবেক এগিয়ে যাব। তাছাড়া তো আর কিছু করার নেই। তাছাড়া আমি দেখলাম আমাদের ডিভোর্সের পর আমি মায়াকেই বিয়ে করব। সেটাই আমার জন্য ভালো হবে। আমি জানি
আমি ওকে কখনো স্ত্রীর অধিকার দিতে পারবো না, কিন্তু আমি তোমায় না পেয়ে যে কষ্টটা পাচ্ছি সেটা ওকে কখনো পেতে দিব না। বর্ষা একটা শুকনো হাসি হেসে বলল, গুড ডিসিশন। রিশান অবাক হয়ে বলল, আমি ভেবেছিলাম তুমি এগুলো শোনার পর হয়তো রাগ করবে বা তার চেয়েও বেশি কিছু, কিন্তু না, তুমি আর কিছুই করলে না। তুমি এখনো যেভাবে দৃঢ় স্থির হয়ে বসে আছো তাতে আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি তোমাকে সব ঘটনাই বলে ফেললাম। রিশানের কথা শুনে বর্ষা মনে মনে খুব বিরক্ত হলো। সে ভাবলো রিশান ওকে এত ভালোবাসে, কিন্তু সে যে এখন পরিস্থিতির শিকার সেটা রিশান কোনো বুঝতে পারছে না, নাকি বুঝেও বুঝতেছি না। বর্ষা শুধু একটা বিষয় ভেবেই রেগে যাচ্ছে যে রিশান কেন ওর চোখের দিকে তাকিয়েও ওর চোখের ভাষা বুঝতে পারছে না। এই জন্যেই হয়তো হুমায়ুন স্যার বলেছিল, ছেলেদের মুখ ফুটে কিন্তু বললেও সহজে বুঝতে পারে না। রিশান্ত তবু ওর ভালোবাসার কথাটা বর্ষাকে বলতে পারলো, একটা সিদ্ধান্ত নিতে পারলো, কিন্তু বর্ষা তো সেটাও পারলো না, বরং অপরাধী সেজে বসে রইলো। আর আজ রিশানকে এতটা কাছে পেয়েও সে ভালোবাসার কথাটা বলতে পারলো না। ওর মতো এত ভাগ্যবতী মেয়ে কি এই পৃথিবীতে আর আছে? বর্ষাকে চুপ থাকতে দেখে রিশান বলল, এই বিষয়টা নিয়ে আর ভাবিও না, শুধু সময় নষ্ট হবে, তাছাড়া আর কিছুই হবে না। বর্ষা কিছুই না বলে চুপ করে মাথা নিচু করে থাকতে লাগলো। রিশান আবার আগ বাড়িয়ে বলল, কি ব্যাপার, কিছুই খাচ্ছ না যে? অন্য কিছু কি অর্ডার করব? বর্ষা এবার অন্যদিকে ফিরিয়ে নিয়ে বলল, আমার মাথাটা খুব ব্যথা করছে, আমার কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছে না, প্লিজ আমায় তাড়াতাড়ি বাসায় নিয়ে চলো। বর্ষার কথা শুনে রিশান বিল পে করতে গেল। বর্ষা এই সুযোগে চোখটা মুছে নিল। না, আজ আর চোখ মুছেও কাজ হচ্ছে না। ও কোনোভাবেই চোখের পানি আটকাতে পারছে না। বর্ষাকে বাসার সামনে নামিয়ে দিয়ে রিশান কোথায় জানি চলে গেল। বর্ষা ওকে সে সম্পর্কে কিছু জানি না করেই জিজ্ঞাসা না করেই সোজা রুমে চলে গেল। রুমে গিয়ে সে কতক্ষণ ধরে কান্না করলো তা বলা বাহুল্য। রাতে ডিনারের পর বর্ষা ওর আপুর কাছে ফোন দিল। আজ ওর বাসার সবাইকে একটু বেশি মিস হতে লাগলো। একবার কল করতেই ওর আপু রিসিভ করলো। শিমু আপু, আমি বর্ষা বলছি, কেমন আছো? ভালো। এই তো। এইটা কি তোর নতুন নাম্বার? কি করছো? ডাক্তার কালই মাকে হাসপাতালে অ্যাডমিট করতে বলেছে। কি কি নিয়ে যেতে হবে সেগুলো গোছগাছ করছি। মার সাথে কথা বলবি? না থাক, তুমি মার যত্ন নিও। আর কখন কত টাকা লাগে আমায় বলিও। আচ্ছা বলবো। তুই নাকি বাবাকে 5 লাখ টাকা দিয়েছিস? হুম। এত টাকা তুই কোথায় পেলি বর্ষা? আমায় সত্যি করে বলতো। রিশান দিয়েছে। ওর কি টাকার অভাব আছে? ও বলেছে আমার ফ্যামিলির জন্য যত টাকা লাগবে সব দিয়ে দিবে। তুমি কোনো চিন্তা করো না, আমি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা করতে যাব। বাই। আচ্ছা ঠিক আছে। বর্ষা ইচ্ছা করেই দ্রুত কথা বলা শেষ করলো, কারণ সে ওর আপুর সাথে কথা বলতে গিয়ে কান্না আটকাতে পারছিল না। বর্ষা ব্যালকনিতে দাঁড়িয়ে ওর আপুর সাথে কথা বলছিল, তাই রিশান কখন বাইরে থেকে রুমে এসেছিল বর্ষা বুঝতেই পারেনি। সে রুমে ঢুকতেই দেখলো রিশান সোফায় বসে টিভি দেখছে। রিশানকে দেখেও সে মাথা নিচু করে বেডের এক পাশে গিয়ে বসলো, যাতে রিশান ওর চোখ দেখে বুঝতে না পারে সে যে কান্না করেছে। একটু পর রিশান বর্ষাকে রাগী রাগী ভাব নিয়ে জিজ্ঞেস করলো, তো এতক্ষণ ধরে কোথায় কথা বলা হলো? ভাষায় আপুর সাথে। রিশান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আই নো গুড। রাতে ওদের মধ্যে আর কোনো কথা হলো না।
রিশানকে দেখে মনে হচ্ছিল সে অনেক রেগে আছে। তাই বর্ষা চুপচাপ বেডের একপাশে শুয়ে পড়ল। একটু পর টিভি অফ করে রিশানও সোফায় শুয়ে পড়ল। একই ছাদের নিচে দুজন শুয়ে আছে। দুজন দুজনকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে, অথচ তাদের মধ্যে আকাশ পাতাল দূরত্ব। কেউ কারো সাথে কথা বলতে পারছে না, ভালোবাসাগুলো শেয়ার করতে পারছে না। পরদিন সকালে বর্ষা গোসল সেরে ব্যালকনিতে বসে চুল শুকাচ্ছিল। রিশান কখন ওর পেছনে এসে দাঁড়িয়েছিল সেটাও বুঝতেই পারেনি। বর্ষা হঠাৎ পেছনে তাকাতেই দেখলো রিশান ওর পিছে দাঁড়িয়ে আছে। বর্ষার চোখে চোখ পড়তেই রিশান একটা বাঁকা হাসি দিয়ে ওর পাশে গিয়ে দাঁড়ালেন। এতটাই কাছাকাছি হয়ে দাঁড়ালো যে বর্ষার হাতের সাথে ওর হাতের স্পর্শ লাগতে ধরলো। বর্ষার সাথে সাথেই একটু সরে দাঁড়ালো। রিশান বর্ষার কপালের পাশের ভেজা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল, আমি কোনোভাবেই তোমার থেকে নিজেকে দূরে রাখতে পারছি না। তোমায় হয়তো দেখেছি ততটাই মুগ্ধ হচ্ছে আমি। প্রতি মুহূর্তে নতুনভাবে নতুন করে প্রেমে পড়ছি। আর তুমি যত বেশি চুপচাপ হয়ে থাকছো তত বেশি তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি। কি করি বলো তো? বর্ষা খানিকক্ষণ চুপ থেকে বলল, কিছুই করার নেই, কারণ তোমার সেই ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার নেই। যদি থাকতোই তাহলে আমাদের মধ্যে এত বড় দেয়াল থাকতো না। রিশানুর দুহাত বর্ষার দুগালের উপর রেখে বলল, তোমায় কি আমি কোনো মূল্যেই পেতে পারি না? বর্ষা রিশানের দুই হাতের উপর ওর দুহাত দিয়ে চেপে ধরলো। বর্ষার এমন আচরণে রিশানুর দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকালো। বর্ষা ওর মুখটা রিশানের মুখের খুব কাছে নিয়ে গিয়ে বলল, তুমি কি পারবে আমার জন্য মায়াকে কষ্ট দিতে? রিশান তৃপ্তি সহকারে বলল, তোমায় পাওয়ার জন্য কতটুকু স্বার্থপর হতেই পারি। বর্ষা রিশানের চোখের চাহনি দেখেই বুঝতে পারল রিশান ওকে যে কোনো মূল্যেই পেতে রাজি আছে। বর্ষা ওর গাল থেকে রিশানের হাত দুটো নামিয়ে দিয়ে বলল, কিন্তু আমি তোমায় এভাবে পেতে চাই না রিশান। আমি এতটা স্বার্থপরের মতো করে তোমায় যেতে চাই না। আমি মায়াকে ধোঁকা দিতে পারবো না। বর্ষার কথা শুনে এবার রিশানের মুখ শুকিয়ে গেল। সে রাগী কণ্ঠে বলল, যা কিছু করেছি সব তোমায় পাওয়ার জন্যই করেছি। আজ মায়ার জন্যই আমাদের দুজনের মধ্যে এত বড় একটা দেয়াল তৈরি হয়ে আছে। আর তাকে নিয়েই তোমার এত মাথা ব্যথা। বা আমি যে এদিকে তোমাকে না পাওয়ার হতাশায় নিজেকে শেষ করে দিচ্ছি, সেদিকে তোমার কোনো খেয়ালই নেই। সত্যি আমি খুব আনলাকি। আমার ভেবে দেখা উচিত ছিল যে তুমি আমায় ভালোবাসবে কি না। আজ এই এখন পর্যন্ত এত কিছু হওয়ার পরেও আমি তোমায় আপন করে পাওয়ার জন্য আকুল হয়ে আছি। জানি না কতটা ভালোবাসলে একটা ছেলে একটা মেয়ের জন্য এতটা মাতাল হয়ে যায়। রিশান কথাগুলো বলতে বলতে এতটাই রেগে গেল যে ওর চোখ দুটো রক্ত জবার মতো লাল হয়ে উঠল। বর্ষা ওর দিকে ভয়ে তাকাতে পারল না, মাথা নিচু করে অন্যদিকে তাকিয়ে রইল। এতে রিশান আরো বেশি রাগান্বিত হয়ে বর্ষাকে বলল, আমি যে প্রতিটা মুহূর্তে তোকে না পাওয়ার কষ্টে ধুকে ধুকে মরছি, সেটা কি তুই বুঝতে পারছিস না? বল। বর্ষাকে চুপ থাকতে দেখে রিশানের রাগ আরো যেন দ্বিগুণ বেড়ে গেল। কিন্তু তবু বর্ষা চুপ করেই রইল, কারণ ওর বলার মতো কোনো সাহস এখন নেই। এভাবে চুপ থাকতে দেখে রিশান আচমকাই ওর এক হাত দিয়ে বর্ষার মাথার পেছন দিকটার চুল মুষ্টিবদ্ধ করে ফেলল। তারপর ওর মুখের দিকে বর্ষার মুখ তুলে ধরে বলল, তুই তো টাকার জন্য আমায় বিয়ে করেছিলি তাই না? ঠিক আছে, আমি তোকে টাকা দিয়েই সারা জীবন আমার কাছে ধরে রাখবো। তুই আমার না হলে আর কারো হবি না, এইটা মাথায় ঢুকে রাখ। ও তো জোরে বর্ষার চুল ধরে রেখেছিল,
যে ব্যথায় বর্ষার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। বর্ষা কান্না করতে করতে বলল, প্লিজ আমায় ছেড়ে দাও, তোমার কিছুই আমার লাগবে না। আমি আজই আমার বাসায় চলে যাব, গিয়েই তোমায় ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিব। ওর কথা শুনে রিশান যেন বিদ্যুৎ রেগে রাগান্বিত হয়ে উঠল। বর্ষার মুখের কাছে ওর মুখটা নামিয়ে নিয়ে বলল, তুই আমায় ডিভোর্স দিবি তাই না? বর্ষা চুলের ব্যথা সহ্য করতে না পেরে কান্না করতে লাগলো। রিশান বর্ষার চুল ছেড়ে দিয়ে ওর ঠোঁটে গভীরভাবে একটা কিস করলো। তারপর ব্যালকনি থেকে রুমে চলে গেল। বর্ষা থ মেরে ব্যালকনিতেই দাঁড়িয়ে রইল। একটু পর রিশান আবার ওর সামনে গিয়ে কিছুটা নরম গলায় বলল, এখন থেকে আমি কোনো দরকার ছাড়া এ বাসায় আসবো না। আমি আমাদের যে বাসাটা কোর্টের কাছে ভাড়া দেওয়া আছে ওখানে থাকবো। আর কি যেন তখন বলছিলে, বাসায় চলে যাবে, আমায় ডিভোর্স দিবে। আজ থেকে তুমি এই রুমের বাইরেই বেরোতে পারবে না। আমি সেই ব্যবস্থা করেই রেখেই যাব। তুমি শুধু আমার, আর সারা জীবন আমার কাছেই থাকবে। তোমায় পাওয়ার জন্য আমি কতটা খারাপ হতে পারি সেটা তুমি কল্পনাও করতে পারবে না। কিন্তু হ্যাঁ, আমি নিজেও তোমার সাথে থাকবো না, কারণ আমি তোমায় বুঝিয়ে দিব যে একাকিত্ব কতটা কষ্টের। তোমার জন্য আমি প্রতি মুহূর্তে যে কষ্ট ফিল করি সেটা তোমাকেও ফিল করাবো। কথাগুলো বলার পর রিশান বর্ষার কোনো উত্তরের অপেক্ষা না করেই চলে গেল। বর্ষার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। সে ব্যালকনি থেকে রুমের দরজায় গিয়ে দেখলো সত্যি সত্যিই দরজা বাহির থেকে লক করা। এবার ওর রাগে ক্ষোভে সুইসাইড করার ইচ্ছে হলো। এমনভাবে সে পরিস্থিতির শিকার হয়ে পড়ল যে সব কিছু পেয়েও সে ধরে রাখতে পারছে না, শুধু দোষী হয়ে যাচ্ছে। কান্না করতে করতে এখন যে বর্ষা ঘুমিয়ে পড়েছে সে হিসেব বাহুল্য। মায়ার ফোনে ওর ঘুমটা ভেঙে গেল। রিসিভ করতেই মায়া উপাস থেকে বলল, বর্ষা, তুই কি আমার ব্যাপারে রিশানকে কিছু বলেছিস? না তো। কেন, কি হয়েছে? ও আমায় কল দিতে না করেছে, হঠাৎই ওর এত পরিবর্তন আমি মেনে নিতে পারছি না। তুই কি বলতে পারবি ওর কি হয়েছে? বলেই সে কান্না করতে লাগলো। ওর কান্না শুনে বর্ষার হার্টবিট হঠাৎ করেই বেড়ে যেতে লাগলো, কারণ সে জানে রিশান কেন ওকে কন্ট্যাক্ট করতে না করেছে। কিন্তু ওকে এসব বলবে কোন মুখে? বর্ষার মনে হতে লাগলো যেন সেই মায়ার সাথেই বিশ্বাসঘাতকতা করছে, তার জন্যই হয়তো এত কিছু হচ্ছে। সে কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, প্লিজ মায়া, তুই কান্না করিস না। রিশান হয়তো কোনো বিষয় নিয়ে তোর উপরে রাগ করে আছে, সেজন্য কন্ট্যাক্ট করতে না করেছে। কিন্তু মায়া এতটাই কান্নায় ভেঙে পড়েছিল যে সে বর্ষার সাথে আর কোনো কথা বলতে পারলো না। লাইনটা কেটে দিল। বর্ষা উপায় না পেয়ে সাথে সাথে রিশানকেই কল করলো, কিন্তু সে রিসিভ করলো না। এ তোর নিজের ওপর প্রচণ্ড রাগ হতে লাগলো। কেন সে জেনে শুনে এত বড় একটা ফাঁদে পা দিয়েছিল? আজ প্রায় 1 মাস হতে চলল। বর্ষা বহুবার নিশানকে কল এসএমএস করেছে, কিন্তু সে কোনো রেসপন্স করেনি। মায়া ও আর বর্ষার কথা বলে না। ওর ধারণা বর্ষাই ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বর্ষার বড় আপুর বিয়ে হয়ে গেছে, ওর মাও সুস্থ হয়ে উঠেছে। এদিকে সে রুমের ভেতরে একা একা থাকতে থাকতে প্রায় সাইকো হয়ে গেছে। তার কারোর সাথেই মিশতে ভালো লাগে না, কথা বলতে ইচ্ছে করে না। প্রথম দিকে শাশুড়ি মা, দাদি, বড় মা আসতো ওর সাথে গল্প করতে, কিন্তু এখন আর আসে না, কারণ তারা বুঝে গেছে যে সে ওনাদের সাথে গল্প গুজব করতেই বিরক্ত হচ্ছে। হাসুর মা এসে প্রতিদিন 3 বেলা খাবার দিয়ে যায়, তখন শুধু ওনার সাথে 2-1টা কথা হয়। এভাবেই ওর বন্দি জীবনটা কেটে যাচ্ছিল। যতই দিন যেতে লাগলো ততই বর্ষা আরও বেশি করে নিশানকে মিস করতে লাগলো। একা একাই কখনো
ওর ওপরে খুব রাগ করতো। রুমের প্রত্যেকটা জায়গায় হাত ছুঁয়ে ছুঁয়ে দেখতো, যেখানে যেখানে নিশান চলাফেরা করতো, বসে থাকতো, ঘুমাতো, দেয়ালে টানানো ওর ছবিটার দিকে তাকিয়ে সে কথা বলতো। শেষে এমন হয়ে গেল যে ওকে ছাড়া আর কিছুই সে ভাবতে পারতো না। মাঝে মাঝে বর্ষার মনে হতো যে রিশানকে মেসেজ করে সত্যিটা বলে দেবে যে সে ওকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, সব সময়ের জন্য ওকে পাশে চায়। ওকে পাওয়ার জন্য সেও মায়ের কাছে স্বার্থপর হতে রাজি আছে। কিন্তু আফসোস, এসব ওর মনে মনে ভাবা পর্যন্তই শেষ। বাস্তবে কখনো তা মুখ ফুটে বলার সাহস পায়নি। প্রতিদিনের মতো বর্ষা আজও সন্ধ্যায় ব্যালকনিতে বসে নিচে রাস্তার দিকে তাকিয়েছিল। হঠাৎই সে খেয়াল করলো রিশান গেটের সামনে বাইকটা স্টার্ট করে রেখে বাসায় ঢুকছে। বর্ষার ভেতরে যেন এক পাহাড় আশার সঞ্চয় হলো। সে যে ওকে এক পলক দেখার জন্য এতদিন চাতক পাখির মতো তৃষ্ণার্ত হয়েছিল, আজ সেটার সমাপ্তি ঘটতে চলেছে। বর্ষা দ্রুত আয়নার সামনে গিয়ে চুলটা আঁচড়ে ছেড়ে দিল, কারণ ওকে চুল ছড়ে দেওয়া অবস্থায় দেখতেই রিশান খুব পছন্দ করে। শাড়িটাও ভালো করে গুছিয়ে নিয়ে পড়লো। একটু পরেই সে দরজায় নক করার শব্দ শুনতে পেল। দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিতেই দেখলো রিশান কয়েকটা পেপার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সে বর্ষার দিকে না তাকিয়েই সোজা ওর আলমারির কাছে চলে গেল। কি যেন বই খুঁজতে লাগলো। বইটা খুঁজে না পেয়ে বর্ষাকে জিজ্ঞেস করলো, এখান থেকে কি বই গুছিয়ে অন্য জায়গায় রেখেছো? কথাগুলো বলার সময় সে একবারও বর্ষার দিকে তাকালো না। কিন্তু বর্ষা ওর দিকে তাকিয়েই বলল, না, ওইখানেই তো সব রাখা ছিল। রিশান আর কিছু বলল না। বর্ষার খুব অভিমান হতে লাগলো। এতদিন পর সে এসেছে, কোথায় একটু তার সাথে ভালো মন্দ কথা বলবে তা না, এসেই তিনি বই ঘাঁটতে শুরু করে দিয়েছে। বর্ষার আগে গাছ গজ করে মনে মনে বলতে লাগলো, আমার দিকে একটাবার তাকানোরও কি সময় নেই ওর? এটাই কি ওর ভালোবাসার নমুনা? বা খুব রাগ লাগছে বর্ষার। রাগের কারণে ওর চোখের পানি টলমল করছে। তাই সে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। একটু পর রিশান বর্ষাকে রুমে ডাকলো। ও রুমে যেতেই রিশান ওকে বলল, এতদিন তোমায় অনেক কষ্ট দিয়ে ফেলেছি, সরি, যেটা আমার একদমই উচিত হয়নি। তুমি চাইলে এখন তোমার বাসায় যেতে পারো, এমনকি ডিভোর্সও দিতে পারো, নো প্রবলেম। আর হ্যাঁ, আমি চলে যাচ্ছি। এরপর থেকে আমায় আর শুধু শুধু কল মেসেজ করে বিরক্ত করিও না। আজ আর বর্ষা রিশানের কথাগুলো হজম করতে পারলো না। সে মাথা নিচু করে রিশানের দিকে তাকাতেই দেখলো রিশানও ওর দিকে তাকিয়ে আছে। বর্ষা রাগ করে ওর চোখে চোখ রেখে বলল, ঠিক আছে, আমি কালকেই চলে যাব, গিয়েই ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিব। তুমি আমার ফ্যামিলির জন্য এতদিন যা করেছো তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো। কথাটা বলেই সে রিশানের কাছে এগিয়ে গিয়ে ধীর গলায় বলল, রিশান, আমি কি তোমায় একবার জড়িয়ে ধরতে পারি? রিশান দেখতে পেল বর্ষা কান্না করছে, তাই সে ওর কাছে এগিয়ে যেতেই বর্ষা ওকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর ওর কান্নার কাছে মুখটা এগিয়ে নিয়ে গিয়ে বলল, জানো, এতদিন আমি তোমায় কতবার মিস করেছি, কতবার, যতবার আমি নিঃশ্বাস নিয়েছি ঠিক ততবার। বর্ষা নিশানকে আরো বেশি শক্ত করে জড়িয়ে ধরলো। রিশান আজ নিজ থেকে একটা কথাও বলছে না, গম্ভীর হয়ে আছে। ওর এই গম্ভীর নীরবতা বর্ষার কাছে আরো বেশি অসহ্য লাগছে। কিন্তু রিশানোর বাহুবন্ধন থেকে বর্ষাকে সরিয়ে দিচ্ছে না। তাই বর্ষা ওর এই নীরব ভাষা বুঝতে না পেরে বলল, রিশান, আজ তুমি জানতে চাইবে না আমি তোমায় ভালোবাসি কিনা?
রিশান সাথে সাথে বলল, জানি তো, নতুন করে আর কি জানতে চাইবো। রিশানের কথা শুনে বর্ষার কান্নায় কথা আটকে যেতে লাগলো, তাই সে চুপ করে রইল। বর্ষাকে চুপ থাকতে দেখে রিশান বলল, যদি তোমার বলা শেষ হয়ে যায় তাহলে আমায় যেতে দাও, আমার বাইরে অনেক কাজ আছে। ওর শেষ কথাটা বর্ষার কানে তীরের ফলা হয়ে ঢুকলো, তাই বর্ষা ওকে ছেড়ে দিয়ে বলল, এটাই কি তোমার ভালোবাসা রিশান? এতদিন এই ভালোবাসা দেখানোর জন্যই কি আমায় তোমার কাছে বন্দি করে রেখেছিলে? আর আমি বা কেমন বোকা দেখো, অবুঝের মতো তোমার সেই ফাঁদে পা দিয়ে সেই তোমাতেই আবার ভালোবেসে ফেলেছি। বর্ষার কথাগুলো রিশান শুধু মাথা নিচু করে শুনল, কিন্তু কোনো উত্তর দিল না। তারপর সে সোজা রুম থেকে বেরিয়ে গেল, পেছনে একবার ফিরেও তাকালো না। ওর আচরণ দেখে মনে হলো বর্ষার কাছে ওর উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওর এমন ব্যবহারে বর্ষা অনেক বড় একটা শক খেল। এটাই কি সেই রিশান যে ওর প্রতিটা নিঃশ্বাসের যত্ন নিত, যে ওকে পাওয়ার জন্য মাতাল হয়ে গিয়েছিল? না, বর্ষা কিছুতেই উত্তর মেলাতে পারল না। কত কটা কষ্টে আবার কত কটা দুশ্চিন্তায় বর্ষা সারা রাত ভালো মতো ঘুমাতে পারল না। সকালে ঘুম থেকে উঠেই সে গোছগাছ শুরু করে দিল, কিন্তু কিছুতেই কি ঠিক মতো গোছাতে পারল না। সেখানে যেখানেই ধরছে যাচ্ছে সেখানেই সেটাতেই রিশানের সাথে ওর কাটানো স্মৃতিগুলো মনে পড়ছে। গতকাল পর্যন্ত এই রুমের প্রত্যেকটা জিনিস ছুঁয়ে ছুঁয়ে দেখেছে, রিশানের স্মৃতিগুলো রোমন্থন করেছে, অথচ আজ মাত্র একটা দিনের ব্যবধানে সব এলোমেলো হয়ে গেছে। বর্ষা মনে মনে ভাবছে, সে চলে যাওয়ার পর হয়তো এখানে মায়া আসবে, এসব প্রত্যেকটা জিনিসে মায়ার টাচ লাগবে। আচ্ছা রিশান কি কোনোদিনই সে এই রুমে আমার চিহ্ন খুঁজে পাবে না, বা আমার কথা ওর মনে পড়বে না? মায়াকে টাচ করতে গিয়ে কি একবারও আমার মুখটা ওর সামনে ভেসে উঠবে না? বর্ষা আর এসব ভাবতে পারছে না। সে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠল। সে খুব নিপুণভাবে এখান থেকে গিয়ে পালিয়ে বাঁচতে চায়, যেন রিশানোর ধরাছোঁয়ার মধ্যে না থাকে। সকালে কোনো রকম ব্রেকফাস্টটা করেই সে বাসা থেকে বের হলো। সবাইকে ওর মার অসুস্থতার কারণে বাসায় যাওয়ার কথা বলল, কাউকেই আসল কারণটা বলল না। বলবেই বা কোন মুখে? সে ভাবলো পরিস্থিতি সামলে নিতে গিয়ে কখনো কখনো মিথ্যে কথা বললে খুব বেশি ক্ষতি হয় না। রিশান বাসায় ছিল না, না থেকেই ভালো হয়েছে। সে থাকলে হয়তো বিদায় বেলাটা বর্ষার জন্য আরো বেশি কষ্টকর হতো। বর্ষার কাছ থেকে সে হাসি মুখে বিদায় নিতে পারতো না, কারণ বর্ষা আবার হাসির আড়ালে কান্না বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারে না। বাসা থেকে বের হয়ে রাস্তায় নামতেই বর্ষার রিশানের কথা মনে হতে লাগলো। শেষবার যখন সে এই রাস্তা দিয়ে গিয়েছিল তখন ওর সাথে রিশান ছিল। বর্ষা মনে মনে ভাবলো, রিশান কি ঠিক মতো ওর করেই মায়াকে নিয়ে ঘুরবে, নাকি তার চেয়েও বেশি? সাথে সাথে সে আবার নিজের মনকে ধমক দিয়ে বলল, সে এসব ভাবছে কেন? রিশান তো আর এখন তার না। সো এসব বিষয় নিয়ে আর চিন্তা ভাবনা করাও ওর কোনো অধিকার নেই, যার জীবনে কিনা বর্ষার কোনো অস্তিত্বই নেই। বর্ষা ট্যাক্সিতে করে স্টেশনে গেল, গিয়েই সে ওর টিকিট কাটলো। ওদের বাসায় যাওয়ার জন্য দিনে দুইটা ট্রেন পাওয়া যায়, একটা দুপুর 12টার দিকে আর একটা বিকেল 5টায়। এখন সকাল 10টার কাছাকাছি। বর্ষা তবু বিকেলের টিকিটটাই কাটলো। সে যে কিসের টানে বিকেলের টিকিটটা কাটলো সেটা সে নিজেও জানে না। কেন এক গম্ভীর টানে এই জায়গাটা থেকে তার কিছুতেই যাওয়ার ইচ্ছে হচ্ছে না।
রিশানের বাসা থেকে আসার সময় বর্ষার সাথে করে কিছুই আনেনি। যে শাড়িটা পরে সে বিয়ের দিন রিশানের বাসায় গিয়েছিল সেই শাড়িটাই সে আজও পরেছে। বর্ষা চাচ্ছিল বিদায় বেলাটা যেন অন্য কোনো সাজে নষ্ট হয়ে না যায়। বর্ষা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। অনেক কাপড় ওর চোখের সামনে দিয়ে যাওয়া আসা করছে। কল্পনায় ও তাদের সবার মুখেই রিশান আর ওর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। ও যতই রিশানের স্মৃতি ভুলে থাকার চেষ্টা করছে ততই যেন বেশি করে মনে পড়ছে। রাতে বর্ষা ওর আপুকে বাসায় যাওয়ার কথা বলছিল, তাই ওর আপু বারবার ওকে ফোন দিচ্ছে। কথা বলতে গেলেই ওর কান্না চলে আসবে, তাই ও ইচ্ছে করেই ফোনটা রিসিভ করছে না। শুধু মায়াকে একটা মেসেজ করলো, তারপর ফোনটা সাইলেন্ট মুড করে পাসপোর্টে রেখে দিল। মায়াকে জানালো, আমি বাসায় চলে যাচ্ছি, তোর প্ল্যান সাকসেসফুল হয়ে গেছে। আজ থেকে রিশান শুধুই তোর। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। বর্ষা এক দৃষ্টিতে রেল লাইনের দিকে তাকিয়ে আছে। তার মনে মনে ভাবছে কিসের আশায় সে বিকেলের টিকিটটা কাটলো, কিসের টান ওকে বাধা দিল। রিশান তোকে কখনোই ফিরিয়ে নিতে আসবে না, কারণ এই সিদ্ধান্তটা তো ও নিজেই নেওয়া। তাহলে কেন এমন করলো? তারপরে ওর মনটা রিশানের আসার অপেক্ষায় ছটফট করতে লাগলো। এখন ওর মন ওর কন্ট্রোলের বাইরে। অতিরিক্ত বেশি মাত্রায় প্রেমে পড়লে মন আর নিজের কন্ট্রোলে থাকে না। বিকেল গড়িয়ে যাচ্ছে। বর্ষার মনটা অবুঝ শিশুর মতো এখনো রিশানের আসার অপেক্ষার প্রহর গুনছে। বেলা প্রায় শেষের দিকে, একটু পরই ট্রেন ছাড়বে। বর্ষা চাতক পাখির মতো প্ল্যাটফর্মে প্রবেশ পথের দিকে তাকিয়ে আছে। সে জানে রিশান আসবে না, তবুও অজানা এক টান ওকে ওই দিকে তাকিয়ে থাকতে বাধ্য করেছে। ট্রেন ছাড়ার হুইসেল দিচ্ছে। বর্ষা দ্রুত ওর বগির দিকে হেঁটে যাচ্ছে। সবাই তাড়াহুড়ো করছে ট্রেনে ওঠার জন্য। বর্ষা ট্রেনে উঠতে যাবে এমন সময় পেছন থেকে ওর নাম ধরে কাউকে জোরে ডাকতে শুনতে পেল। বেশি আওয়াজের কারণে সে তার কণ্ঠটা বুঝতে পারল না, তাই সে তাড়াহুড়ো করে পেছনে ঘুরে তাকালো। তাকাতেই সে অবাক হয়ে গেল, রিশান ওর সামনে দাঁড়িয়ে আছে। আরও খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মনে হয় অনেকটা পথ দ্রুত হেঁটে এসেছেন। চোখ মুখ লাল হয়ে আছে। চোখের পলকেই রিশান বর্ষার কাছে গিয়ে ওর বাম হাতটা শক্ত করে চেপে ধরলো। তারপর হাঁপাতে হাঁপাতে বলল, তোমার ফোন কোথায়? আমি কতবার করে ফোন দিচ্ছি, মেসেজ দিচ্ছি, তুমি কি দেখতে পাওনি? না, আমি তো ফোন সাইলেন্ট করে পার্সে রেখেছি। আচ্ছা, পরে ফোনে কথা হবে, এখন আমি যাই, নয়তো ট্রেন মিস হয়ে যাবে। যাক, মিস হয়ে আমি তোমায় কোথাও যেতে দিচ্ছি না। যদি যেতেই চাও তাহলে আমায় নিয়ে যাও। ওর কথা শেষ হওয়ার আগেই ট্রেন ছেড়ে দিয়েছে। বর্ষা রিশানের হাত থেকে ওর হাতটা ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, তোমার এসব মিষ্টি কথায় আমাকে আর ভোলাতে পারবে না। আমি এসব কথা শুনতে চাই না, অনেক হয়েছে আর না। রিশান বর্ষার থুতনিতে হাত দিয়ে ওর মুখটা রিশানের মুখের দিকে তুলে ধরে বলল, এই পাগলি, আমি তো তোমায় জাস্ট চেক করছিলাম। আমি দেখতে চেয়েছিলাম যে তুমি আমায় কতটা ভালোবাসো। তুমি নিজেই তো সেদিন ভালোবাসার পরীক্ষায় হেরে গেছো। আমি তোমায় যেতে বললাম আর অমনি তুমি যেতে রাজি হয়ে গেলে, এমনকি ডিভোর্সও দিতেও রাজি হয়ে গেলে। এটা তোমার কেমন ভালোবাসা? তোমার ভালোবাসায় তো কোনো শক্তিই নেই। কাল থেকে একবারও আমায় বলেছিলে যে তুমি আমায় ছেড়ে যাবে না, যেতে চাও না একবারও। আমি সারাক্ষণ ফোন হাতে নিয়ে ওয়েট করেছিলাম জাস্ট তোমার ওই একটা কথা শোনার জন্য। কিন্তু তুমি কি করলে? বর্ষার কান্না আটকাতে পারল না।
সে কান্না করতে করতে বলল, আমি ভেবেছিলাম তুমি হয়তো আমায় আর চাচ্ছ না, সেই জন্যে। কথাটাই শেষ না হতেই স্টেশন ভর্তি লোকজনের মধ্যেই রিশান বর্ষাকে জড়িয়ে ধরে পাগলের মতো কিস করতে লাগলো। বর্ষা দুই হাত দিয়ে ওর গাল জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। একটু পর রিশান বর্ষার চোখে চোখ রেখে বলল, আই রিয়েলি হেট ইউ, ড্রাম ইট। বর্ষা রিশানকে কিছু একটা বলতে যাবে, তখনই সে সামনে তাকিয়ে দেখলো মায়া দাঁড়িয়ে ওদের দেখছে। বর্ষা রিশানের গলা ছেড়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়ালো, কারণ মায়া এখন ওদের দিকেই এগিয়ে আসছে। মায়া একদম ওদের কাছাকাছি গিয়ে দাঁড়ালো, তারপর শান্তভাবে রিশানের দিকে তাকিয়ে বলল, আমি জানতাম রিশান তুমি বর্ষাকে অনেক বেশি ভালোবাসো, ইভেন আমার থেকেও বেশি। রিশান মাথা নিচু করে ফেলল। মায়া ওর দিকে তাকিয়ে গম্ভীর মুখে আবারও বলতে লাগলো, আমাদের 3 বছরের রিলেশন, কিন্তু কখনো আমরা আমার জন্য তোমার চোখে যেই ভালোবাসা কখনো দেখিনি, সেই ভালোবাসা আজ বর্ষার জন্য দেখলাম। রিশান এক পলক মায়ার দিকে তাকিয়েই চোখ নামিয়ে নিল, কারণ মায়ার চোখে পানি টলমল করছে। রিশান অস্বস্তি বোধ করতেই করতে বলল, আমি বুঝতে পারিনি কখন বর্ষার প্রতি এতটা দুর্বল হয়ে পড়েছি। মায়া চুপচাপ দাঁড়িয়ে থেকে রিশানের কথাগুলো শুনতে লাগলো, আর রিশান ওকে এক এক করে সব বলতে লাগলো। বর্ষা নিঃশব্দে ওদের কাছ থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো, কারণ সে ওদের বোঝাপড়ার মধ্যে থাকতে চায় না। এমন শীতের মধ্যেও ওর শরীর প্রচণ্ড উত্তেজনায় কাঁপছে। একটু পর রিশান আর মায়া বর্ষার সামনে গিয়ে দাঁড়ালো। মায়া বর্ষার হাতে রিশানের হাতটা তুলে দিয়ে দিতে বলল, সরি বর্ষা, আমার জন্য তোমাদের দুজনকেই অনেক কষ্ট সহ্য করতে হলো। তোমাদের দুজন দুজনের প্রতি ভালোবাসা দেখে সত্যিই আমার খুব হিংসে হচ্ছে, কিন্তু সত্যি তো এটাই যে তোমাদের ভালোবাসার কাছে আমার হিংসে হেরে গেছে। এর শুরুটা একদিন আমি করেছিলাম, আর এর শেষটাও আজ আমি করব। কথাগুলো বলে মায়া চোখ মুছলো, তারপর বর্ষার দিকে তাকিয়ে বলল, তোর ভালোবাসার আঁচল দিয়ে ঠিক এইভাবে সারা জীবন রিশানকে আগলে রাখবি, যেন আমি তোদের দুজনের মধ্যেই আমার ভালোবাসাকে খুঁজে পাই। আর প্লিজ, তোর যদি মেয়ে হয় তাহলে তার নামটা মায়া রাখিস। মায়ের কথাটা শেষ না হতেই বর্ষা ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।